শঙ্কায় আতঙ্কে চেঁচালো, ও মা গো! কিন্তু ভীতু নাহিদের ভয় লাগেনি আজ। বরং অবাক চোখে চেয়ে রইল সে। চঞ্চল নজর আটকে গেল নুহার ও চোখের উপর। বিস্মিত হয়ে বলল, আপনি কাঁদছেন মিস নুহা? হুটহাট ব্যাপারটায় মেয়েটা অপ্রস্তুত হয়ে পড়ল। চট করে ঘুরে গেল, আবার চোখ মুছতে মুছতে বলল, না, কাঁদবো কেন? মুচকি হাসলো নাহিদ। আপনার ভাষ্যমতে আমি ঢ্যাঁড়স হতে পারি, কিন্তু কেউ কাঁদছে কি কাঁদছে না সেটা বুঝবো না? অতটা আহাম্মক আমি নই। নুহা ফিরল ভেজা নয়নে, অথচ খ্যাক করে বলল, বুঝলে বুঝেছেন। কি করব এখন, নাচবো? নাহিদ শতপুষ্ট চিত্রে বলল, আপনি নাচতেও পারেন নাকি? ওয়াও, কত গুণ আপনার! নুহা ভ্যাবাচাকা খেলো। আগের চাইতেও ভয়ানক ক্ষেপে বলল, এই আপনার সমস্যা কি? হ্যাঁ, আমি একটু শান্তি মতো কাঁদছি, সেখানেও এসে জ্বালাচ্ছেন। ইয়ে মানে আমি তো কিছু করিনি, রেগে যাচ্ছেন কেন? রাখবো না কেন? সম্বল বলতে আমার কাছে তো এই একটা জিনিসই। বলতে বলতে নাক টানলো নুহা, কিন্তু হাসি পায় ওর। মেয়েটা সবসময় বিট্টুর মতো মেজাজ দেখায়, অথচ কাঁদতে দেখলে আজ প্রথমবার। বাহ, কাঁদলে একেবারে বাচ্চা বাচ্চা লাগে তো। ভাবনা কাটলো নুহার দুঃখী কণ্ঠ শুনে। সে নিজে নিজেই প্রলাপ ধরেছে, এই দুনিয়ায় সবার স্বার্থপর, সবার বিপদে আমাকে খাটায়, অথচ আমার বিপদে একটা কাউকে পাশে পাচ্ছি না। নাহিদ গলা খাকারি দিল, জিভখানা উসকুস করছে কথার পেছনের কারণ জিজ্ঞেস করতে, কিন্তু বিধিবাম। মেয়ে যা রাগী, ফের চেতে যায় যদি। কিন্তু কৌতূহল কি আর থামে? রয়েস হয়ে শুধালো, আপনার কি কিছু হয়েছে মিস নুহা? নুহা চোখ তুলে তাকালো একবার, কান্নায় ফুলতে থাকা ঠোঁট চেপে চুপটি করে রইল। পুষ্পিতার মতন নিজেও আজ মস্তক নুইয়ে নিল গলায়। নাহিদ নরম সুরে বলল, মিস নুহা, আমি আপনার খারাপ চাইবো না। মানুষটা আমি যে মোটামুটি ভালো, সে নিশ্চয়ই এতদিনে বুঝেছেন। তা আপনার সমস্যাটা কি বলা যাবে আমাকে? এমন মধুর স্বরে নিবেদন কেউ করেছে কখনো? করলেও হয়তো এরূপ কলকণ্ঠের ন্যায় কানে দোলেনি নুহার। মেয়েটার পাথুরে মন করল, থেমে থেমে বলল, তেমন আহামরি ব্যাপার নয়। আসলে কিছু অ্যাসাইনমেন্ট বাকি আছে আমার, কাল জমা করতে হবে। সব সাবজেক্টেতে আমি এত কাঁচা, কোত্থেকে কি করব কিচ্ছু বুঝতে পারছি না। কতজনকে ফোন করলাম হেল্প করতে, কেউ গায়েই মাখছে না। বারবার বলছে আমরাও করিনি। যতই বলুক আমি জানি ওদেরটা ওদের ঠিকই করা শেষ। শুধু আমাকে সাহায্য করবে না দেখে বাহানা দিচ্ছে। কাল ঠিক সময় মতো শো করবে ম্যামের সামনে। এই অ্যাসাইনমেন্ট করতে না পারলে এক্সামের সময় নাম্বার বাদ যাবে। আমি যে কি করি এখন? নাহিদ বলল, পুষ্পিতার থেকে তো হেল্প নিতে পারেন। নুহা বড় নিরুপায় চোখে চাইলো, কি করে নেব? আমাদের প্রাইভেটের সিস্টেম তো ওদের সাথে মিলছে না। ও আচ্ছা। তারপর নিম্নাষ্ট কামড়ে চিন্তায় ডুবে গেল নাহিদ। নোহা নিজেই বলল, আচ্ছা, তীব্র স্যার কোথায়? ওনাকে খুঁজেছিলাম, পাইনি। উনি থাকলে কিছু হেল্প নেওয়া যেত। এবার চমকে উঠলো ছেলেটা, চোখ তুলে গোল গোল ভাবে, এই রে, বিট্টুর থেকে সাহায্য? ওটা তো এসবের কিচ্ছু জানে না, এই চ্যাপ্টারে আসেই তো নেই। আমতা আমতা করলো, আসলে ওর কিছু কাজ পড়ে গেছে, রাতে আসবে বা নাও আসতে পারে। নুহা মুখ কালো করে বলল, ও, আমার সাথে সবসময় এমন হয় জানেন, কখনো কেউ পাশে থাকে না। আর পুষ্পিতাটা পাশে থাকলেও বেচারির উপায় থাকে না। আমার শুধু কান্না পাচ্ছে এখন। নাহিদের এত মায়া হলো মেয়েটার, কাঁদো কাঁদো মুখখানা দাগ কাটলো বুকে। আচ্ছা, সে নিজেও তো ইকোনমিক্সের ছাত্র, সিজিপিএও এত ভালো ছিল। একবার চেষ্টা করে দেখতে দোষ কি? যদি মেয়েটার কোনো উপকার হয়। হেসে বলল, কে বললো কেউ পাশে থাকে না? এই যে আমি, আমি আছি তো। 5 ফুট 11 ইঞ্চি ছেলেটাকে আপনার চোখে পড়ছে না মিস নুহা? ও বুঝতে না পেরে বলল, কি বলছেন বলুন তো? নাহিদ বলল, আসুন আমার সাথে। কোথায় যাব? ঘরে। চাইলে আপনাদের ঘরেও বসা যায়। নুহা বিভ্রান্ত, আমি কিন্তু কিচ্ছু বুঝতে পারছি না। আহা, আসুন তো, এলেই সব বুঝবেন। চপল পায়ে সিঁড়ির দিকে রওনা হলো নাহিদ। নুহা বোকার মতো কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পিছু নিল তার। যেতে যেতে ভাবলো, তার কান্নাকাটির সময় যদি মজা ফজা করে, একেবারে হাতুড়ি দিয়ে মেরে মাথার ঘিলু আলাদা করে ফেলবে। সকাল 9টা, পুষ্পিতা তৈরি হয়ে বেরিয়েছে কেবল। অথচ চঞ্চল দেখে, চঞ্চল চোখ বারবার ঘুরপাক খাচ্ছে তীব্রদের বন্ধ দরজার উপর। প্রতিদিন সে বের হওয়ার মাত্রই স্যারকে দেখা যায়। আজ নেই কেন? পুষ্পিতা ওদিকেই চেয়ে চেয়ে এগোচ্ছিল সামনে। সিঁড়িতে এক পা রাখতে রাখতে তীব্রদের দরজা খুলল না। কেন যেন আহত হলো মেয়েটা। স্যার কি আর যাবে না? নিরাশ বদনে সামনে ফিরল। সহসা ছ্যাদ করে উঠল বক্ষপাত। চোখের সামনে, চোখের নিকটে দাঁড়িয়ে
তীব্র। অমনি ত্রাসে পিছিয়ে যায় সে। মৃগনেত্র হকচকানো বৃহৎ দেখায় আরো। তীব্র ভুরু উচালো, কাউকে খুঁজছো? পুষ্পিতা জোরে জোরে মাথা ঝাঁকালো, বুঝালো খুঁজছে না। তীব্র ঘাড় নাড়ে, সৃষ্টের মতো একদিকে সরে দাঁড়ায়, চোখের ইশারায় পথ দেখালো, যাও তবে। গুটি গুটি কদম বাড়িয়ে হাঁটার চেষ্টা করলো পুষ্পিতা, অথচ মনে হচ্ছে এ যেন কটা সিঁড়ি নয়, তার 7 সমুদ্র 13 নদীর পথ ফুরাচ্ছেই না। তীব্র তখন সিঁড়ির হাতলে পিঠ লেপটে দাঁড়িয়ে, ডান পাটা এবড়ো করে ভাঙা, ডান পাটা এলবো করে ভাঙা। সিঁড়ির জায়গা মোটামুটি সরু। বলবান পুরুষটির সামনে থেকে যেতে হলেও বুকের সাথে শরীর মিশবে ওর। পুষ্পিতা একটু এগিয়ে আবার দাঁড়িয়ে পড়ল, চোখের কণা দিয়ে চাইতেই ডান ভুরু নাচালো তীব্র, কণ্ঠে প্রহসন। কি, যেতে ইচ্ছে করছে না? ও মিনমিন করে বলল, না মানে আপনি আরেকটু সরলে। কোথায় সরবো? হাতল সহ নিচে পড়ে যাব। পুষ্পিতা উদ্বেগ নিয়ে মাথা নাড়ল ফের। সরাসরি নজর তীব্র সাদা মুখে মিলাতেই আগের মতো চোখ নামলো। নির্লজ্জ মতো কালকে সব কথার মাথার কোষে দপদপ করছে কেমন। কপালের টিপ ঠিক করে দেওয়ার দৃশ্য একই রকম ছলকে উঠছে বুকে। ভীষণ লজ্জায় গাঢ় হয়ে তৎপর পালাতে চাইল সে, কিন্তু না। পা দুটো তুষারের ধস নেমে যেন ওরা বেহায়ার মতো এখানেই দাঁড়িয়ে থাকতে চাইছে। পুষ্পিতার সব মিলিয়ে হাঁসফাঁস লাগে, বেড়ে আসে উঁচা টান। তার কুণ্ঠিত অনন জুড়ে তীব্র দুষ্টু আঁখির বিচরণ। এমন নিষ্পলক চেয়ে থাকার মাঝেও যে কি সুখ! এমন সুখ তো ও ছাড়বে না। চোখের সঙ্গে সঙ্গে উন্মত্ত বক্ষভাজও জুড়িয়ে আসে হিমে। অমর দাঁড়িয়েই অনুভূতির ফেঁপে ওঠা পরিষ্কার টের পাচ্ছে তীব্র। এই মেয়েকে দেখলে এত শান্তি ছুলে কি হবে? কি ব্যাপার, দাঁড়িয়ে আছো কেন, যাও। নিম্নভার কণ্ঠের নির্দেশে পুষ্পিতা ঠোঁট ভেজালো জিভে। বলতেও পারছে না এভাবে গেলে আপনার বুকের সাথে স্পর্শ লাগবে তো। লাজ লজ্জা ভুলে ওসব কি বলা যায় নাকি? মেয়েটা বিলম্ব নিয়ে আত্মস্থ করলো নিজেকে। পা বাড়াবে আচমকা প্রশ্ন শুনল তীব্র। রোদ সুন্দর না বৃষ্টি? পুষ্পিতা তপ দেখায়, দাঁড়ায় ফটাফট। জি। তীব্রর কণ্ঠ তরল। জিজ্ঞেস করলো একইভাবে, রোদ সুন্দর না বৃষ্টি? এই সময় এমন প্রশ্ন আশা করেনি সে, কিছুটা মাথার উপর দিয়েও গেল। ভদ্রতায় তবুও জবাব দিল নিভুস্বরে, বিবি বৃষ্টি। কথায় দাঁড়িয়েও পড়েনি, হুট করে এগিয়ে আসে তীব্র। আকস্মিকতায় পুষ্পিতার গতর জমে গেল। বরফ বনে রইল শান্ত মেয়ের সকল অস্থিরতা। পিঠ ঠেসল দেয়ালে। ও বলল, আমার কাছে কি সুন্দর জানো? পুষ্পিতা ঢোক গিলল, বেগ পুহিয়ে ঠোঁট নাড়ল জিজ্ঞাসায়, কি? তীব্র নজর সুনয়নার ঠার অক্ষি দুটোয়, কণ্ঠ খাদে নাইয়ে বলল, তুমি। পুষ্পিতা নিস্তব্ধ। সুদর্শনার নয়ন ভর্তি কেবল ফেলফেলে বিস্ময়। টের পাচ্ছে শ্রবণেন্দ্রিয়র উষ্ণ ধোঁয়ার সৃষ্টি। কুণ্ডলি পাকিয়ে কোথাও ছুটে পালিয়ে যাচ্ছে ওরা। মেয়েটা এখনো বিশ্বাস করতে পারছে না একটু আগেই তীব্র বলল ওসব। অথচ গোল গোল চাহনি দেখে হাসলো সেই যুবক, ভীষণ চতুরের ন্যায় মিটিমিটি হাসি। পুষ্পিতা স্তম্ভের মতো থেমে, কণ্ঠে অনিশ্চয়তা। হ্যাঁ। তীব্রর মাঝে বিব্রত হওয়ার চিহ্ন মাত্র নেই। নিটল ওষ্ঠ হাস্যবানে বহাল। উত্তরের বদলে আচমকা ঘনিষ্ঠতা বাড়িয়ে দিল সে। পুষ্পিতা হকচকায়, সিমেন্টের মতো লেগে যায় দেয়ালে। তীব্র একই রকম চেয়ে থেকে বলল, কি বলেছি বোঝুনি? পুষ্পিতা জবাব দেবে কি বলবে কিচ্ছু জানে না। তার কান দুটো ঝা ঝা করছে কেমন। তীব্র ভুরু বাঁকায়, আশ্চর্য, কথা নেই কেন? পুষ্পিতা নড়ে উঠল, ঠিক চলকে ওঠে হাওয়ার মতো দেখালো তার শীর্ণ দেহ। কথা থাকবে কি করে? বিস্ময়ের দাপাদাপিতে যে সব খুইয়েছে। বেগ পুহিয়ে তার ঠোঁট নড়ল এবার। তীব্রর মনে হলো কথা নয় রক্তজবা হতে বেরিয়ে আসছে সুরশাল এস রাজের সুর। খুব মিহি আওয়াজে শোনালো, আপনি আমাকে এসব বলছেন কেন? আপনি তো আমার স্যার। তীব্র কপাল কুঁচকালো, তো? পুষ্পিতা মিয়ে এলো ওর তো বলার ধরনে। আনত হয়ে বলল, এসব বলা ঠিক না, মানুষ শুনলে কি ভাববে? তীব্র অমনি সোজা হয়ে দাঁড়ায়, দূরত্ব বাড়ায়, প্রশস্ত কাঁধ উঁচিয়ে জবাবে, এখানে ভাবার কি আছে? মানুষ মানুষকে সুন্দর বলতে পারে না? পুষ্পিতা বলতে গেল, না মানে তা পারে, কিন্তু আপনি আমাকে। কথা কেড়ে নিল সে। তোমাকে কি সুন্দর বলেছি? আচ্ছা একটা কথা বলো, আমি দেখতে কেমন? পুষ্পিতা হতবম্ব চোখে চাইল, কি?
তীব্র অসূচক শব্দ করে বলল, এই জি ছাড়া আর কিছু শেখনি? পুষ্পিতার ঠোঁট উল্টালো। ও ফের শুধালো, বলো না, আমাকে দেখতে কেমন? পুষ্পিতা ছটফটে চিত্রে একবার নিজেকে, আরেকবার তীব্রকে দেখলো। দুজন এত কাছাকাছি, আর একটু হলে চওড়া বুকটা মিশে যাবে তার শরীরে। এই প্রশ্নের উত্তর না পেলে লোকটা যে ছাড়বে না ঢের বুঝেছে। চোখ নামিয়ে বলল, ভালো। তীব্র চোখ সরু করলো, শুধু ভালো? ওর কণ্ঠে মৃদু উদ্বেগ। না, আসলে সুন্দর। সাথে লজ্জায় বুঝে এলো সে, যেন মাথা তুলতেও কষ্ট। তেড়ে আসা হাসি পুরন্ত ঠোঁটে পিষে নিল তীব্র। সহজ কণ্ঠের বক্র প্রশ্ন, এবার যে তুমি আমাকে সুন্দর বলছো, এটা শুনলে কেউ কিছু ভাববে না? পুষ্পিতা মাথা তোলে, আপনি তো জিজ্ঞেস করলেন, আমি জিজ্ঞেস করলেই বলবে? পুষ্পিতা এমনিতেই বোকা, বুদ্ধিশুদ্ধি যা ছিল সেটুকুই এলোমেলো হয়ে গেল, চেয়ে রইল নির্বোধের মতন। তীব্র আরেকবার হুট করে চলে গেল কাছে। সুরম্য ঘটনার পুনরাবৃত্তিতে মেয়েটা আঁতকে উঠে, গুটিয়ে যায়। তীব্রর বাইপেসে উতলে ওঠা হাতটা দেয়ালে ঠেকল, ঠিক তার মাথার পাশে। পুষ্পিতার ভরকে যাওয়া মুখখানায় এক সেকেন্ড ঘুরিয়ে আনলো নজর। একবারে সোজা সুজি ভনিতাহীন জানিয়ে দিল, সুন্দরকে আমি সুন্দর বলতে জানি। আজ তুমি একা, কাল যদি চারপাশে 100 জনও থাকে, আমি তাও বলবো, তুমি সুন্দর, তুমি সুন্দর, তুমি সুন্দর। শেষটুকু বলতে বলতে গলার স্বর আরো কমে এলো তীব্র, ঠিক যেমন কমে এলো পুষ্পিতার হৃদয় যন্ত্রের গতি। অস্থির চিত্রে একটুখানি জলের জন্য হাঁসফাঁস করলো সে। যখন ধাতস্থ হলো তীব্র, তখন সামনে নেই, চলে গেছে। বুকের তোলপাড় আর ধুকধুক শব্দের তোপে সেই প্রস্থান অবধি টের পেল না মেয়েটা। একটা শক্ত খাম্বার মতো দাঁড়িয়ে আছে মিথিলা, তার মুখে ঘন অমাবস্যার চিহ্ন। সামনে টেবিলে বসে চুপচাপ খেয়ে যাচ্ছে পলাশ, আর এতে রাগ বেড়ে চওড়া হচ্ছে ওর। রান্না করে দিতেই ষাঁড়ের মতো গিলতে বসে গেল, একবারও সাধলো না, বললও না চলো একসাথে খাই। মিথিলার দুঃখ উপচে আসে বুকে। এমন জীবন কি ও চেয়েছিল? কানাডা কানাডা করে লাফিয়েছে বিদেশ বিভুঁই ঘরে ঘুরে একাকার করার চিন্তায়, যেখানে অস্থির ছিল সেখানে আসার পর থেকে ঘরবন্দি। পলাশটা কোথাও নিয়ে যায় না। মিথিলা দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার নজর ঘোরালো হাতে। রান্নার সময় তেলে পেঁয়াজ ছাড়তে গিয়ে ছিটকে এসেছে কিছু, জ্বলছে খুব, ফোসকা পড়তে পারে। এত আহা উহু করলো, অথচ পলাশটা ফিরে অব্দি দেখেনি। মিথিলার এত কান্না পেয়েছিল তখন। ও দীর্ঘশ্বাস ফেলল, কিছু অতীতের কথা মনে পড়লো হঠাৎ। একবার রাহাতের পরীক্ষার সময় সালমা বেগম সাথে গিয়েছিলেন। পুষ্পিতা নিজে থেকেই রান্না করতে গেল। ভাতের মার গালাতে গিয়ে সব গড়িয়ে হাতে পড়লো বিচারে। চিৎকার শুনে মিথিলা ঘর থেকেও নড়েনি। যখন পুষ্পিতা ছুটে নিজে এসে ক্ষত জায়গায় মলম লাগাচ্ছিল কেঁদে কেঁদে, সেও একই রকম মুখ ঘুরিয়ে থেকেছে। একটা বারও জিজ্ঞাসা করলো না কি হয়েছে। ওর হাত খসে পড়ে যাক, তাতে তার কি? ইস, না জানি তখন পুষ্পিতার কতটা খারাপ লেগেছিল। মিথিলার আজ খুব আফসোস হলো নিজের আচরণ নিয়ে। এই যে ও কোনো কাজ করেনি বাড়িতে, কেন? পুষ্পিতার জন্যই তো। যাওয়ার আগে মুখের সামনে পানির গ্লাস ধরি বাড়িয়ে দিত মেয়েটা। আচ্ছা, ওকে কি খুঁজে পাওয়া গেছে? বিদেশে এলো কতগুলো দিন, অথচ বাড়িতে কথা হয়েছে মাত্র 2-3 দিন হবে। পলাশ ওকে এখনো এখানকার সিম কার্ড কিনে দেয়নি, নিজের ফোন থেকেও তেমন কথা বলতে দেয় না। শয়তানটা কি যে চায়! পলাশ খেতে খেতে একবার চোখ তুলে চাইলো মিথিলার ভাবনায়। বুধ মুখাবয় দেখে হাসলো মনে মনে। কি দাপট দেখিয়েছিল প্রথম প্রথম, অথচ এখন চোখে মুখে কি অসহায়ত্ব। অহংকারে উর্বি আর কথা শুরু করতে গলা খাকারি দিল সে। বলল, দাঁড়িয়ে আছো কেন? খেতে বসলেই তো পারো। মিথিলা নড়ে ওঠে, ভাবনা কেটে যায়, সাথে বদলে যায় মুখভঙ্গি। রেগে ভাবে, উহু, এতক্ষণ দাঁড়িয়ে আছি চোখে পড়েনি, এখন নিজের খাওয়া প্রায় শেষ, তখন বলছে? ভাব নিয়ে বলল, খিদে নেই। পলাশ মাথা নাড়লো, আচ্ছা। তার নম্র স্বর শুনে মিথিলা ভেবেছিল একটু ইগো দেখাবে, তাহলে ঠিক ওকে সাধবে পলাশ, তোষামোদের মতো অনুরোধও করবে। অথচ সে পুরুষ, আরেকটিবার ওসব মুখে আনা তো দূর, আচমকা ভাতের গামলায় জল ঢেলে দিল। আতকে উঠল মিথিলা, আর্তনাদ করে বলল, এ কি? পলাশ নিরুৎসাহিত উঠে চলে গেলেন বেসিনে। মিথিলা তখনও হতচেতন, হতবাক, গোলাকার চোখ দুটো বাইরে ঠিকরে আসার দশা। পরপরই তেলে বেগুনে জ্বলে উঠল মাথা। পলাশের কাছে গিয়ে বলল, এটা কি করলে? পলাশ হাত কচলে ধুচ্ছে,
না চেয়ে বলল, কি করলাম? ভাতে পানি ঢাললে কেন? তুমি না বললে খিদে নেই, তাই বলে তুমি পানি ঢালবে? পলাশ বলল, হ্যাঁ, না হলে নষ্ট হতো। আর ফ্রিজে রাখা ভাত গরম করে খেতে নেই, ব্যাকটেরিয়া হয়। মিথিলা আশ্চর্য বনে রইল, কিছু বলার ভাষা অব্দি নেই। তার স্তম্ভিত হয়ে থাকার মাঝেই পাশ কাটিয়ে ঘরে চলে গেল পলাশ। যেতে যেতে ওষ্ঠপ উঠে দেখা গেল সিনেমার ভিলেন সম অসরল হাসি। পেছনে দাঁড়িয়ে ফুঁসলো মিথিলা। পলাশ যে ইচ্ছে করে কাজটা করেছে বুঝতে বাকি নেই। না, অনেক হয়েছে। এই সংসার নামক চিড়িয়াখানায় আর পোষাচ্ছে না ওর। পলাশ কোনো রকম দায়িত্ব তো পালন করে না, উল্টে জ্বালিয়ে মারে ওকে। খাবার দাবার মুখের সামনে এগিয়ে দেওয়া, জুতা মুছিয়ে নেওয়া, অথচ রাতে ঠিকই সুরসুর করে কম্বলের তলায় ডাকে। কেন? সে কি ওর খোরাক মেটানোর বস্তু? না না, আর সম্ভব না। কালই ও বাবাকে ফোন করবে, বলবে এখান থেকে নিয়ে যেতে। ভিসার মেয়াদ শেষ হওয়ার কোনো দরকার নেই। এই কানাডার বীভৎস রূপ তার চাই না, এর থেকে দেশি ভালো। ঘরের ভেতর ভো ভো শব্দে সিলিং ফ্যান চলছে, বাইরে নিশ্চুপ ঠান্ডা প্রকৃতিতে হামাগুড়ির মতো কড়কড়ে কোলাহল। সবকিছু ছাপিয়ে হাঁ করে নাহিদের দিকে চেয়ে আছে নুহা। মাথার স্নায়ু গুলো ঠিকঠাক কাজ করছে না ওর। বিচক্ষণ মেয়েটার বেকেল ভাবমূর্তি বড্ড বেমানান লাগছে আজ। ওদিকে ভীষণ মনোযোগে ততস্থ নাহি, তার চোখ দুটো ফেবিক্যালের ন্যায় বসে আছে ল্যাপটপে। মাঝে মধ্যে কিছু লেখালেখি করছে খাতার সাদা পাতায়। মনোনিবেশের শতভাগ খাটিয়ে নুহার অ্যাসাইনমেন্ট করছে ছেলেটা। আর এতেই যত বিস্ময় ওর। এই মুহূর্তে দুজনে বসে আছে নুহাদের ফ্ল্যাটে। কাজ শেষে বড় বড় কদম ফেললো নাহিদ। কাজ শেষে বড় করে দম ফেললো নাহিদ। ঠোঁট দুটোতে যুদ্ধ জয়ের মতো হাসি টেনে নুহার দিকে চাইলো। কলমের কালি গাঁথা কাগজগুলো বাড়িয়ে দিয়ে বলল, নিন, আপনার অ্যাসাইনমেন্ট ডান। নুহা তখন তাজ্জব, অবাকের তোর সামলে ওঠেনি। বিহব্বল হয়ে বলল, শেষ? জি, দেখুন সব ঠিকঠাক আছে কিনা। নুহা দ্বিধাগ্রস্ত তার জবাব নিয়ে। হাতে নিল কাগজ, কিন্তু এখনো তার বিস্ময় কাটেনি যে। সেই ধাক্কার দোলাচলে কোনো কিছুই বিশেষ মাথায় ঢুকলো না। নাহিদ একবার দেয়াল ঘড়ি দেখলো, সময়টা মেপে নিয়ে উঠে দাঁড়ালো চটপট। ব্যস্ত ভঙ্গিতে বলল, আমি এখন আসছি মিস নুহা, আমার আরেকটা ইন্টারভিউ আছে। নুহা তাকিয়ে বলল, নুহা তাকিয়ে কিছু বললও না, কিছু করলো না, এমনকি এক চুল নড়লো না অবধি। বলল, থাকুন তবে। আপনার আর আপনার প্রফেসর কি ফিডব্যাক দেয় এটা দেখে একটু জানাবেন কেমন? অনেকদিন পর করলাম, ভুল থাকতে পারে, আসি। নাহিদ নিজের মতো বলে কয়ে বেরিয়ে গেল। তখনও একভাবে চেয়ে রয় মেয়েটা। এই বোকা ছেলেটা আসলে এত ব্রিলিয়েন্ট, এক চুটকিতে সব অ্যাসাইনমেন্ট শেষ করে ফেললো। দরজার লকটা ছোট করে শব্দ তুলতেই হুঁশ ফিরল নোহার। নড়ে উঠল চটক কাটার ন্যায়। নাহিদ বেরিয়ে গেছে বুঝতেই উড়ে এলো দরজায়, চেঁচিয়ে বলতে গেল, আরে চা। চুপ করে গেল পরপর। নিজের প্রতি নিজের ফেপে উঠল রাগে। বিড়বিড় করলো, এখন চেঁচিয়ে লাভ কি? আকাশ তো ঘাটিয়েই ফেলেছিস। ইস, লোকটা এত বড় উপকার করলো, আর তুই এক কাপ চাও সাধলি না, ছি। সময় তখন পেরিয়েছে। নাহিদের ইন্টারভিউ 11টায়। এ মাসে এটাই তার লাস্ট ইন্টারভিউ। যতগুলো দিয়েছে একটানা একটাতে তো টেকার কথা। একবার টিকে গেলেই ব্যাস, আর কিচ্ছু চাই না। কাজের চাপ এমন ভাবে ডেকে ডেকে কাঁধে তুলবে, মিথিলা তো দূর, ওর 14 গোষ্ঠীর কথাও আর মনে পড়বে না। নাহিদ প্রায় ছোটার মতো করে গেটে এসে থামলো। আরেকটু সামনে এগিয়ে রিক্সা স্ট্যান্ড পড়ে। তবে ভাগ্যক্রমে বাইরে আসা মাত্রই সম্মুখে হতে একটা খালি রিক্সা ছুটে যাচ্ছে। ব্যস্ত ডাক ছুড়ল, এই মামা। সে শুধু একা নয়, পেছন হতে আরেকজন ডেকে ওঠে, এই রিক্সা বলে। সমস্বরে ওই মেয়েলি আওয়াজে চকিতে ঘুরে চাইল নাহিদ। নুহা হন্তদন্ত ভঙ্গিতে সবে দাঁড়িয়েছে এসে। এত ব্যস্ত ভাবমূর্তি, কবজিতে ঘড়ির বেলটা লাগাচ্ছে এখনো। রিক্সা দাঁড়িয়েছে। দুজনকে এক নজর দেখে বলল, ক্যাডা যাইবো? নুহা নাহিদ মুখ চাওয়াচাই করলো। নাহিদ বলল, আপনি চান আমি অন্য রিক্সা নিয়ে নিচ্ছি? না না, আপনি একে ডেকেছেন, আপনি চান, সমস্যা নেই। আপনি চান আপনার ক্লাস মোর ইম্পর্টেন্ট, নুহা বলল। আর আপনার ইন্টারভিউ, ওটা কি গুরুত্বপূর্ণ নয়? শুধু শুধু এত ঝামেলা করতে হবে না, আপনিই যান। নাহিদ মৃদু হেসে বলল, না না, ঝামেলা কিসের? আমি তো বললাম অন্য রিক্সা নিয়ে নেব। আমার সমস্যা হবে না, আপনি যান। নুহার মেজাজ খারাপ হলো। খ্যাক করে বলল, বললাম না আপনি যান। এত না না করছেন কেন, হ্যাঁ? ছেলেটা ভ্যাবাচ্যাকা খায়, তাজ্জব হয়ে বলে,
আরে ভালো কথাই তো বলেছি, তাও রেগে যাচ্ছেন কেন? নুহা নেবে এলো, মিনমিন করে বলল, সরি, আসলে আমার এই এক সমস্যা, যখন তখন মেজাজ চড়ে বসে। যাকে, আপনি এত কথা না বলে রিক্সা নিয়ে যান তো ভাই। নাহিদ ফের কিছু বলতে যাচ্ছিল, রিক্সালা বিরক্ত হয়ে বললেন, আজগুবি ব্যাপার স্যাপার তো, আমার খাড়া কইরা রাইখা নিজেরা ঠেলাঠেলি করতেছেন কেন? দুইজনেই যখন দুইজনেরই চেনেন, তখন এক লগেই গালেই পারেন, বড়াও ভাড়াও বাইচবো সময়ও। প্রথম দফায় খুব আশ্চর্য হলো দুজন একসঙ্গে যাবে, তাও এক রিক্সায়। পরপর নোহা হাত ঘড়ি দেখলো, সময় বেশি নেই, যখন তখন ফের বৃষ্টি ঝেপে আসবে। আর বৃষ্টি আসা মানেই শহরের বুক থেকে রিক্সা উবে যাওয়া। কিছুটা দোটানা নিয়ে নাহিদের দিকে চাইলো সে, নম্র কণ্ঠে শুধালো, কোথায় যাবেন আপনি? গিয়ে বোট বাজার। নোহা খুশি হয়ে বলল, আরে তাই, আমিও তো ওই রাস্তাতেই যাব, চলুন একসাথে যাই। নাহিদ ভেবেছিল এত পাশাপাশি বসতে মেয়েটা রাজি হবে না, সেদিন যা দোমানা করলো, আজ এত দ্রুত মত দেওয়াতে কিছু অবাকই হয়েছে ও। কথা না বাড়িয়ে উঠে বসলো রিকশায়। নোহা বসতে বসতে বলল, মামা একটু তাড়াতাড়ি চালাবেন, ক্লাসের আর মাত্র 15 মিনিট বাকি। আমিও একই কথা বলতাম, আপনি বলে কষ্ট কমিয়ে দিলেন। নাহিদের কণ্ঠ উজ্জ্বল। নুহা হাসলো, তারপর সে ফট করে বলে বসলো, আমি একটা ব্যাপার খেয়াল করেছি, আপনার আর আমার ম্যাক্সিমাম চিন্তাধারা মিলে যায়, আমাদের মনের কত মিল, তাই না? খুব সাধারণ কথাতেও দপদপিয়ে হাসি মুছে গেল নুহার। ধক করে কাঁপন ধরলো বুকে, নিজে নিজেই আওড়ালো, মনের মিল। প্রকৃতির মুখ গোমড়া, আকাশে ভীষণ মেঘ, বাতাবরণে হালকা পাতলা হিমের ছোঁয়া নেমেছে। পুরনো জানালার গ্রিল পেরিয়ে ছুটে আসছে ঠান্ডা ঠান্ডা বাতাস। পুষ্পিতা ক্লাসরুমে বসে আছে, ফর্সা পেরলো ভাতটা ঠাঁই পেয়েছে গালে। ক্লাসের এপাশটায় একটা বড় মাঠ, সবুজ ঘাস দেখা যায়, দুটো গরু জাবর কাটছে বসে। পুষ্পিতার চোখের ধ্যান সেদিকে রইলেও মনের যোগ অন্য কোথাও। অম্বরে পাখা মেলে উড়ে যাওয়া কাকের দল, কিংবা শ্যাওলা রঙা ডোবায় ফোটা শাপলা, এই নৈসর্গের রূপ মারিয়ে ফুটে যাচ্ছে ওরা। আর তারপর, তারপর ঠিকতে পড়ছে বাড়ির সিঁড়ি পথে, সেখানে কেবল তীব্রর অযাচিত দাপট। অনাকাঙ্ক্ষিত রাজত্ব চালানো এক বিলাতি চোখের মালিক। তীব্র একবার কাছে আসে, আবার সরে যায়, নিঃশ্বাস লুটিয়ে পড়ে কোনো লজ্জাবতীর কপলে। কানের পাশে বেজে ওঠে যার ফিসফিসে ধ্বনি, তুমি সুন্দর, তুমি সুন্দর। পুষ্পিতা আইঢাই করে উঠল, শীর্ণ দেহ নড়ল ছলকে ওঠা হাওয়ার ন্যায়। কুণ্ঠায় পদ্মকুড়ির চোখ দুটো বুজে ফেললো খিচে, কি জ্বালাতন এইসব। স্যারের কথা এভাবে মাথায় আসছে কেন? পুষ্পিতা নিজেকেই শাসালো, স্যার না শ্রদ্ধেয় মানুষ? তুই না বইতে পড়েছিলি শিক্ষক বাবা মায়ের সমতুল্য, তাহলে তাকে নিয়ে এইসব কি হাবিজাবি ভাসপিস ভাবছিস পুষ্পিতা? ছি, লজ্জা থাকা উচিত তোর। এরপর মনে পড়ল নুহার বলা কথা, এমন ইয়াং স্যার কখনো বাবা সমতুল্য হয় না। এই যুগে কত স্যার আর ছাত্রীর বিয়ে হয়েছে জানিস? পুষ্পিতা হাল ছেড়ে দিল, সমস্ত যুক্তিতর্কের অসহায়ত্ব টের পেল মনে মনে। বুঝে নিল এই কল্পনার ঝুলাঝুলিতেও নিজেই নিরুপায় হয়ে তুলছে। এখন চাক বা না চাক, স্যারের কথা মাথায় ঘুরবেই, এখানে ওর কিচ্ছু করার নেই। তখনই পাশে ধপ করে বসে পড়ল কেউ একজন। ধ্যানে থাকা পুষ্পিতা লাফিয়ে ওঠে, চকিতে ঘাড় বাঁকায়। তনুজা এসেছে। কাঁধ ব্যাগটা নামিয়ে রেখে হাসি মুখে তাকালো, ভুরুজকে শুধালো, কেমন আছো? পুষ্পিতা মুচকি হেসে বলল, এই তো চলছে, তোমার কি খবর? উত্তরের বদলে মিটিমিটি হাসলো তানুজা, ঠোঁটে গিয়ে চাপা কণ্ঠে বলল, আমি না একটা জিনিস এঁকেছি জানো। কি আঁকলে? পুষ্পিতার কণ্ঠে আগ্রহ, দাঁড়াও দেখাই। তানুজা ব্যাগ খুলে একটা মোটা ডায়েরি বের করলো, পাতা মেলার আগেই সচেতন করলো, আচ্ছা আগে বলে নি, কাউকে কিন্তু বলা যাবে না, কাউকে দেখাবো আমি তো তুমি ছাড়া কারোর সাথে মিশিই না। তনুজা খুশি হয়ে গেল, দু ঠোঁট মিলল গদগদ ভঙ্গিতে। পুষ্পিতা দেখতে ভীষণ সুন্দরী, বলতে গেলে তাদের ডিপার্টমেন্টের সবচেয়ে সুশ্রী মেয়ে। এত চুপচাপ নরম, একভাবে কলেজে আসে, বসে ক্লাস করে চলে যায়। একমাত্র সখ্যতা ওর সাথে বলে এ অবধি কতগুলো ছেলে যে তার হাতে চিঠিপত্র দিয়েছে। এমন একটা মেয়ে কেবল ওর সাথেই মেশে, এ যেন খুব গর্বের কথা। ও আনন্দ সমেত ডায়েরির পাতা উল্টালো, পুষ্পিতা চেয়ে রইল সেদিকে। তানুজের আঁকার হাত ভালো, আর্ট খাতাটা একবার এনেছিল কলেজে, এত চমৎকার করে গ্রামের দৃশ্যপট ফুটিয়েছে সবেতে।
আজ আবার কি এঁকেছে? সহসা সাদা পাতার উপর একটা গোটা স্কেচের দেখা মেলে। কোনো পুরুষালী অবয়ব বের করে সবকটা দাঁত দেখিয়ে দিল তানুজা। কি, কেমন হয়েছে? পুষ্পিতা সরল ভুরু কুচকে বলল, হয়েছে তো ভালোই, কিন্তু কে এটা? মেয়েটা ভ্যাবাচাকা খেলো, হাহাকার করে বলল, মানে? কে মানে কি বুঝতে পারছো না? ভালো করে দেখো। ও বলার ধরনে পুষ্পিতা মিইয়ে যায়। মহাভারত অশুদ্ধ হওয়ার মতন চেয়ে আছে তানুজা। এবার অধিক স্পষ্ট চোখে চাইলো পুষ্পিতা। চশমা পরিহিত সেই যুবকের গোছানি বাদামি চুল দেখেই চেহারা টান টান হলো অমনি। স্কেচের সাথে বাস্তবের মুখের মিল নেই, কিন্তু পুষ্পিতার মস্তিষ্কে লাফিয়ে বেড়ালো তীব্র নাম। তনুজাটা ছাড়ের জন্য যেই হাপিত্যেশ করে, ওনাকে ছাড়া আর কাকে আঁকবে? অচিরাত্ত লালিত আননে তমাশা ভিড়ল তার, বিষাদের ন্যায় কালো দেখায় মুখবয়। তনুজা স্ফুট চিত্র বলল, একদম সারের মতো হয়েছে না? কাল সারা রাত না ঘুমিয়ে ওকে এঁকেছি। ওই যে সেদিন একটা লুকিয়ে ছবি তুলেছিলাম না, সেটা দেখে দেখে আঁকা। হুবহু মিলেছে না বলো? আসলে ও তো সবসময় আমার মনের মাঝেই থাকে, না হয়ে যাবে কই? প্রথম প্রথম এসব নিয়ে বিস্ময় আহাজারি করলেও এতদিনে শুয়ে গিয়েছিল পুষ্পিতা। ভাবতো তানুজা ছেলে মানুষ হয়তো, স্যারকে নিয়ে এসব বলে শান্তি পেলে পাক, আলগোসে হেসে উড়িয়ে দিত সব। অথচ আজ কেন যেন পুষ্পিতার কোনো অনুভূতি এলো না, বরং মনে হলো এসব শুনতে ওর একটুও ইচ্ছে করছে না। কথার পিঠে মাথা হেলিয়ে সায় দিল কেবল। তানুজা পানুচ্ছল, তীব্রকে আকার যুদ্ধে জয়ী হওয়ার আনন্দে মাতোয়ারা অধর। হাস্যোজ্জ্বল বদনার ঝলকে জানালো, জানো, আমার একটা স্কুল ফ্রেন্ড আছে নাদিয়া, ওর আগামী মাসে বিয়ে। ছেলে কি করে শুনবে? পুষ্পিতা হাস্যহীন চেয়ে রইল, বলল, হোম টিউটর ছিল নাদিয়ার, 2 বছর পড়িয়েছে, সাথে প্রেমও করেছে। কি দারুণ না? তুমি যে সারাক্ষণ আমাকে শিক্ষক নিয়ে জ্ঞানগুলো দিতে, এবার দেখো আজকাল এসব অহরহ ঘটছে। পুষ্পিতা নিষ্প্রভ তখনও, হা হু করেনি। তনুজা ফের আওড়ায়, সামনে ভালোবাসা দিবস। ওই দিনই স্যারকে একটা চিঠি দেব ভেবেছি, সেখানে আমার মনের সব কথা লেখা থাকবে। ভালোবাসার কথা বেশি দিন চেপে রাখতে নেই। অকারণে অজান্তে কেন যেন চমকে উঠল পুষ্পিতা। তনুজার ঠোঁট ভর্তি হাসিতে যত জোর ততোধিক জোরে ভাঙল মন। পরপর নিজের প্রতি বিষাদ রাগে ক্ষেপে উঠল নিজেই। তীব্রকে দেখে বুক কাঁপা লজ্জায় মিয়ে যাওয়া মাটিতে। এইসব কিছুকে নিজের বেহায়াপানা মনে হচ্ছে এখন। ও তো শুরু থেকে জানে তানুজা স্যারকে পছন্দ করে, সেই প্রথম দিন ওরা কলেজে আসা থেকে। দেখতেও মেয়েটা বেশ। যেখানে ও মানুষের সামনে কথা বলতে পারে না, সেখানে ও কত চটপটে। পড়াশোনাতে ওর থেকে হাজার গুণ ভালো। এরকম মেয়েদেরই তো সবাই পছন্দ করে। পুষ্পিতা দুপাশে মাথা নেড়ে হাসল। নুহাটাও না কত কি ভেবে ফেলেছিল ওকে আর স্যারকে নিয়ে। তানুজা কত যোগ্য মেয়ে, স্যারকে একবার প্রস্তাব দিলে উনি রাজি হবেন। ওকে পছন্দ করার মতো ওকে পছন্দ করার মতো কোনো মেয়ে হলো? নিজের ভাবনায় পুষ্পিতা নিজেই থমকে রইল এবার। আশ্চর্য, এসব কি ভাবছে? পছন্দ অপছন্দ, যোগ্য অযোগ্য, এসব প্রশ্ন উঠছে কেন মনে? স্যারের প্রসঙ্গে তানুজার সাথে নিজের তুলনায় বা কেন টানছে? রমেশ স্যার ক্লাসে ঢুকলেন তখন। শিক্ষার্থীদের উঠে দাঁড়াতে তানুজা ঝটপট ডায়েরি ঢুকালো ব্যাগে। পুষ্পিতা ফোঁস করে শ্বাস ছাড়লো, সাথে ঝেড়ে ফেলতে চাইলো সকল উদ্ভট ভাবনা। কিন্তু নব্য অনুভূতিরা কি আর কথা শুনে? ওরা যে বেহাইয়াপানা করবেই। নাহিদের ইন্টারভিউয়ের অফিস নুহার ভার্সিটির আগে। গন্তব্য দেখতে সে চটপট রিক্সা থামাতে বলল। এক লাফে নেমে পকেটে হাত দিতেই সাবধান করলো নুহা, খবরদার মিস্টার ঢ্যাঁড়স, ভুলেও ভাড়া দিতে যাবেন না। নাহিদ অবাক হয়, কেন? আমার ভাড়া আমি দেব না? না, তা কেন? এরকমটা আবার হয়? নুহা কপাল কুঁচকালো, হবে না কেন? আপনি যান তো, আপনার দেরি হচ্ছে। এই বারবার বার্গেনিং করে করে কিন্তু ইচ্ছে করে দেরি করেছেন। নাহিদ ঘাড় চুলকালো। নুহা ওকে ভাড়া দিতে দেবে না বুঝতে পেরেছে, কিন্তু না, সে তো অমন ছেলে নয় যে একটা ছোট্ট বাচ্চা মেয়ের ভাড়ায় যাতায়াত করবে। একটু চুপ থেকে বলল, আচ্ছা ঠিক আছে, আপনি দিতে চাইছেন যখন দেবেন, সমস্যা নেই। নুহা প্রসন্ন হয়ে বলল, এই তো অল্পতে মেনে নিয়েছেন দেখে খুশি হলাম। নাহিদ ঝরঝরে আসলো, তাহলে আমি আসছি, হ্যাঁ? নুহা ঘাড় কাত করলো। হঠাৎ রাস্তার ওই পারে চেয়ে ভুরু গুছালো নাহিদ, আঙ্গুল তুলে বলল, আরে দেখুন, ওখানে কিসের ধোঁয়া? আগুন লাগলো নাকি? নুহা ঘুরে চাইলো সহসা। সে একা নয়, কৌতূহলে রিক্সা চালক লোকটিও চেয়েছে। আচমকা নাহিদ মুঠোতে 100 টাকার নোট গুজে দিতেই ফিরলেন তিনি। নুহা কিছু খুঁজে না পেয়ে বলল, কই ধোঁয়া?
তাকালো যখন ব্যাপারটা চোখে পড়লো। রেগে বলতে গেলে, "এ কি আপনি?" মেয়ের ধমকটুকু নাহিদ শুনলো না আর। ছোট বাচ্চাদের মতো এক দৌড়ে ঢুকে গেল ভেতরে। গেট মারিয়ে থামলো আবার। ঘুরে চেয়ে বড্ড ব্যস্ত ভাবে বলল, "মেজাজে আপনি বড় হলেও বয়সে কিন্তু আমার থেকে ছোট। ভাড়া সবসময় বড়দের দিতে হয় মিস নুহা। না বলে দিলাম বলে আবার বদদুয়া দেবেন না যেন, তাহলে কিন্তু এই অধমের সব শেষ। আসি, হ্যাঁ?" চলে গেল নাহিদ। গোটা ব্যাপারটায় তবদা খেয়ে বসে রইল নুহা। কিছুক্ষণ বোকা বোকা চেয়ে চেয়ে থেকে আচমকা হেসে পড়ল। তারপর রিকশা ছুটতে শুরু করে। প্যাডেল টানতে বহাল চালক হুট করে বললেন, "ভাইজান মানুষটা ভালোই আপা, অত বড় হইয়াও আপনার ঝাড়ি হইল।" নুহা উত্তর দিল না, শুধু হেসে গেল একা একা। নাহিদের বাচ্চামো গুলো ভীষণ মনে ধরেছে ওর, কিন্তু বাচ্চামো করা মানুষটা তাকে মনে ধরেছে কি? কলেজ ছুটি হয়েছে। লম্বা করিডোরে উপচে পড়া ভিড়। সবাই সব একই সাথে গেটের পথে হেঁটে যাচ্ছে কিনা। এই সময়টা কিছু ফাজিল ছেলেপেলে সুযোগ লুফে নেয়, ইচ্ছে করে মেয়েদের শরীরে ঘেঁষে হাঁটে, স্পর্শ করে বাহানা দিয়ে। পুষ্পিতা একবার শিকার হয়েছে। কি যে ভয় পেয়েছিল মেয়েটা, সেই থেকে সবার পরে বের হয় বা ভিড় কমলে। তেমনি আজও দাঁড়িয়েছিল সে। মধ্য দুপুরে মাঠে কড়া রোদ বিধায় হাতে গোনা লোকজন সেখান থেকে যায়। কি মনে করে আজকে মাঠে নামলো পুষ্পিতা? সঙ্গে সঙ্গে মনে হলো মাথার তালু পুড়ে যাচ্ছে। ছুটে ছাউনিতে ফেরত এলো আবার। না, ভিড় কমলেই যাবে। বাসায় তো কাজ নেই, নুহাও নেই। ওরই বা এত তাড়া কিসের? পুষ্পিতা একবার অফিস রুমের দিকে দেখলো। কেন যেন খুঁজে বেড়ালো তীব্রকে। স্যার আজ ক্লাস নেননি। কেন যে জানে, কেন কে জানে। এত মেয়ে আফসোস করলো তাতে। তানুজা তো পারলে দুঃখে মরে যায়, কিন্তু ওর ওর কি খারাপ লাগেনি? পুষ্পিতা কথাটা ভাবতে চেয়ে মন মস্তিষ্ক প্রশ্রয় দিল না। উল্টো কঠিন ধমকে চুপসে রাখলো তাদের। চোখ তুলে মন মরা অম্বরে এক পল চাইলো। এই আকাশের মতো ওর বুকেও মেঘ জমেছে আজ, অথচ এই মেঘের বৃষ্টি নেই, কখনো আসবে না। যে মেঘের কারণ নেই, তা কখনো কাটে? ততক্ষণে ভিড় কমেছে। 4 ভাগের 3 ভাগ ছেলে মেয়ে বেরিয়ে গেছে প্রাঙ্গণ ছেড়ে। পুষ্পিতা পা বাড়ালো এবার। ওপাশ হতে 4 জন হেঁটে আসছিল, দুটো ছেলের সাথে আরো দুটো মেয়ে। সাইফুল, শরীফ, হেনা আর রূপা। এই কলেজেই পড়ে। পুষ্পিতাকে দেখে স্থানে দাঁড়িয়ে পড়লো শরীফ। রূপাকে বলল, "ওই দেখ যার কথা বলেছিলাম।" বাকিরা উৎসুক হয়ে সামনে তাকায়। পুষ্পিতা মাথা নিচু করে হাঁটছে। সুরূপা মেয়েটিকে দেখে হেনা আওড়ায়, "হোম, মোটামুটি।" সাইফুল আকাশ থেকে পড়লো যেন, "এত সুন্দর মেয়েকে মোটামুটি বলিস? তোর কি চোখ না আর কিছু?" আমার কাছে অত ভালো লাগেনি। কি বলবো তাহলে? কিরে শরীফ, ও কি বলছে? শরীফ বলল, "আহ ছাড় তো, মেয়ে মানুষ এমনই, একজন আরেকজনের প্রশংসা করতে পারে না।" হেনা মুখ খুব বাঁকালো। রূপা বলল, "না রে ভাই, আমিও তো মেয়ে। আমি বলছি মেয়েটা মারাত্মক দেখতে, মনে হচ্ছে পুতুল হেঁটে আসছে।" শরীফ ছটফট করে বলল, "কাছে আসুক, আজকেই কথা বলবো।" সাইফুল বলল, "আরে ভাই কথা বললে বলিস, কিন্তু মনে রাখিস তুই সিনিয়র, ও জুনিয়র। প্রথম দিনে স্যাবলামো করে মান-ইজ্জত খোয়াস না।" রূপা সায় মিলিয়ে বলল, "আমিও একমত। পছন্দ করিস বলে নিজের ওয়েট নষ্ট করবি না কিন্তু।" "ওকে ওকে।" 4 জন খুঁটির মতো দাঁড়িয়ে রইল, কিছুটা শিকারের জন্য শিকারীর উৎপাত আর নেয়। অথচ ভাবনায় বুঁদ থাকা পুষ্পিতা খেয়ালই করলো না ওদের। নিজের মতো পাশ কাটিয়ে চলে গেল মেয়েটা। অমনি ফুঁসে উঠলো হেনা, "কি অভদ্র! আমরা এতগুলো সিনিয়র দাঁড়িয়ে আছি, অথচ একটা সালাম অব্দি দিল না।" কথাটা পুষ্পিতার কানে ঢুকেছে। তৎক্ষণাৎ দাঁড়িয়ে গেল সে, পিছু ঘুরলো মিনসে আননে। হেনার চোখ মুখে স্পষ্ট রাগ, সাথে অচেনা আরো 3 জনকে দেখে চুপসে এলো বেচারি। নিভু কণ্ঠে শুধালো, "জি মানে আমাকে কিছু বললেন?" রূপা ডাকলো মোটা গলায়, "হ্যাঁ এদিকে এসো।" পুষ্পিতার শঙ্কা হলো, চারপাশটা দেখলো একবার। লোকজন কমে যাচ্ছে, এর মধ্যে এরা কেন ডাকছে এখন? এক একজনের মুখ দেখে তো মনে হচ্ছে বিষয়টা স্বাভাবিক নেই। কি করবে সে নিয়ে দ্বিধা পড়লো মেয়েটা। হ্যানা রেগে বলল, "কি হলো শুনতে পাওনি? এসো এদিকে।" দোটানায় এক শেষ। পুষ্পিতা এক চুলও নড়ল না, দাঁড়িয়ে রইল ঠায়। অপ্রস্তুত বিষয়টাকে সে যথেষ্ট ঘাবড়ে গিয়েছে। এই কলেজে তো র্যাগ হয় না, তাহলে হলেও ওর জানা নেই। গত মাস কয়েকে শিকার হয়নি কখনো, কিন্তু সিনিয়ররা এভাবে ডাকছে যখন, নিশ্চয়ই আদর আপ্যায়ন করবে না। আচ্ছা, অভদ্র মেয়ে তো। বিরক্ত হয়ে ওরা এগিয়ে এলো। 10 কদমের দূরত্বে ঘুচে এলো এবার। পুষ্পিতা বিস্তীর্ণ বুক ধরপড় ধরাস ধরাস করছে। 4 জন ওকে মাঝে রেখে কুণ্ডুলি পাকিয়ে দাঁড়ালো, যেন রোধ করেছে সব রকম পালানোর পথ।
সাইফুল বলল, বড় ভাইদের কোনো সম্মান দাও না, ডাকার পরেও জায়গায় খাম্বা হয়ে রইলে কি? দেখতে সুন্দর বলে কি অহংকারে মাটিতে পা পড়ে না? পুষ্পিতা কি বলবে? কারো মুখের উপর উত্তর দিয়েছে কখনো? জিভে ঠোঁট ভিজিয়ে বলো, না মানে। হ্যাঁ না, কথা কেড়ে নেয়, কি না মানে? দেখে মনে হচ্ছে ভাজা মাছ উল্টে খেতে পারবে না, কিন্তু স্বভাব তো আচ্ছা বেয়াদব তুমি। পুষ্পিতা নিরুত্তর মাথা নোয়ালো। ব্যাস, আরো পেয়ে বসলো ওরা। রূপা বলল, এই মেয়ে তো দেখি কথার উত্তরও দেয় না। সত্যি রে ভাই, দিন দুনিয়া থেকে সম্মান উঠে যাচ্ছে। আমরা সিনিয়রদের দেখলে খাওয়া রেখে 4 আঙ্গুল ঠেকিয়ে সালাম দিতাম, আর এরা দেখ কেমন চুপ করে ভাব দেখায়। শরীফের এত সবে আগ্রহ নেই। সে পুষ্পিতার আপাদমস্তক বড় নিবেশন দিয়ে দেখছে। মেয়েটি ওর চোখে পড়েছে সপ্তাহ দুয়েক হবে। কলেজে ঠিকঠাক ক্লাস হয় না বলে একাডেমিক ভবনে খুব কম ঢোকে ওরা। আড্ডা দেয় বাইরে, তাই এতদিন দেখেনি। আর যখন দেখলো তখন নতুন স্যারের সাথে আসে যায়, সেজন্য চেয়েও কথা বলতে পারিনি। আজ তো মেঘনা চাইতে বৃষ্টি নেমে এলো, কি দারুণ ভাবে সুযোগ পেল একটা। তবে শুনেছে মেয়েটির নাম পুষ্পিতা। নামের সাথে মুখের বড্ড মিল, একেবারে পুষ্পের মতোই সুন্দর। সত্যি, দূর থেকে যেমন দেখেছিল কাছ থেকে যেন আরো বেশি রূপসী। মোমের মতো মেদুর মুখখানায় কুমুদিনী মায়া। বাকিদের রাক্ষোভ উগলে দেওয়া শেষ। সে মুখ খুলল শরীর, তরল কণ্ঠে শুধালো, তোমার নাম পুষ্পিতা? পুষ্পিতার নজর স্লিপার পরা পায়ে। জবাবে মাথা নাড়ল শুধু। ও আবার বলল, এখানকার কোথায় থাকো তুমি? পুষ্পিতা দ্বিধাদ্বন্দ্ব বাড়ছে। এরা হঠাৎ এভাবে কথা বলতে এলো কেন? হ্যানা ক্ষেপে বলল, কি হলো, যা জিজ্ঞেস করছি উত্তর দাও। শরীফ থামিয়ে দেয়। আহ চুপ কর, আমাকে কথা বলতে দে। হ্যানা বাদ সাধে, কোনো কথা টথা নয়। এই মেয়ে সিনিয়র হিসেবে আমাদের পাত্তাই দিচ্ছে না, ওকে একটা শাস্তি দেওয়া উচিত। পুষ্পিতার মুখ শুকিয়ে গেল। ভয় আতঙ্কে দুরু দুরু করে উঠলো ভেতরটা। শরীফের ভারী মেজাজ খারাপ লাগছে। এই হেনাটার সবেতে বাড়াবাড়ি। চোটে কিছু বলতে চাইলে হেনা চোখের ইশারায় থামতে বলে। ঠোঁটের মিটি মিটি হাসি দেখে শরীফ চোখ শুরু করলো। কথা অনুযায়ী নিভে এলো এবার। বুঝে নিল শাস্তিটা নির্ঘাত তাকে নিয়ে। হেনা ব্যাগ খুলে কাগজ কলম বের করলো, এগিয়ে দিয়ে বলল, ধরো। পুষ্পিতা ভীত লোচনে চেয়ে ঢোক গিলল একবার। রূপা ধমকে উঠে, কি হলো, কানা নাকি, ধরতে বলছে না? পুষ্পিতা বাধ্যের মতো কাগজ কলম নিল। হেনা বক্ষপটে হাত গুটিয়ে দাঁড়ায়, চোখে মুখে ফুটিয়ে তোলে সিনিয়র সিনিয়র গাম্ভীর্য। ভাবসাব নিয়ে বলল, এবার আমি যা যা বলছি লেখো ওখানে। পুষ্পিতা আবার চারপাশে দেখছে। সে যে কাকে খুঁজছে নিজেই জানে না। তানুজাটা তো বেরিয়ে গেছে অনেকক্ষণ। আচ্ছা, তীব্র স্যার, স্যার কি চলে গেছেন? কি হলো, এত আশেপাশে কি? কেউ আসবে না এখানে? এই কলেজে আমাদের 4জনকে না সবাই এক নামে চেনে, বুঝলে? ভালো চাইলে যা বলছি লেখো। পুষ্পিতা উপায়হীন বনে খাতায় সাদা পাতা মেলল। কলম ছুঁয়ে চাইলো ওর দিকে। চাউনিতে নীরব প্রশ্ন, কি লিখবো? হেনা বলল, লেখো, শরীফ, আমি তোমাকে ভালোবাসি। পুষ্পিতা লিখতেই নিয়েছিল, পুরো লাইন শুনে চমকে থমকে একাকার। মুখ তুলল স্তব্ধ হয়ে। বাকিরা ফিক করে হেসে উঠল অমনি। রূপা নুইয়ে পড়ে হাসিতে। সাইফুল হাই ফাইভ করে। শরীফ হাসে ঠোঁট চেপে। পুষ্পিতা হতবিহ্বল হতবাক। মুখ খুললো এতক্ষণে, এসব কেন লিখবো? হ্যানা চোখ পাকালো। কেন লিখবে মানে? আমরা বলছি তাই। পুষ্পিতা মাথা নুইয়ে বলল, এটা আমি লিখবো না। রূপা চেতে বলল, কি? এই তুমি জানো তুমি কি বলছো? লিখবে না মানে কি, হ্যাঁ? না লিখলে এক্ষুনি প্রিন্সিপাল স্যারকে গিয়ে বলবো তুমি আমাদের সাথে বেয়াদবি করেছো। স্যারকে তো চেনো না, সিনিয়রদের অসম্মান করা তিনি একদম পছন্দ করে না। মনে নেই নবীন বরণে বলেছিলেন সিনিয়রদের সম্মান দিতে? পুষ্পিতার মনে আছে, নবীন বরণে প্রিন্সিপাল ভাষণের সময় সত্যি বলেছিলেন এসব। একজন আদর্শ শিক্ষার্থী কেমন হওয়া উচিত একটা লম্বা তালিকার সাথে যোগ করেছিলেন নিজের সিনিয়রদের সম্মান করা। হ্যানা বলল, আমরা 4জন একসাথে গিয়ে যদি বলি, স্যার তোমাকে, কখনো বিশ্বাস করবেন? আবার আমরা হলাম 4 বছরের পুরনো ছাত্রছাত্রী, সেখানে তুমি এলে 6 মাসও হলো না। এরপর এই কথা যাবে ফোরকান স্যারের কানে। ওনার চোখে চান্দু একবার খারাপ হলে জীবনে আর ভালো হতে পারবে না, নম্বরও কম পাবে। এখন ভাবো কি করবে? যা বলছি সেটা চুপচাপ লিখে চলে যাবে, না স্যারের কাছে পাঠাবে আমাদের? পুষ্পিতার মাথায় বাজ পড়লো যেন, কি সাংঘাতিক এরা। অসহায়ত্বে সরু নাক ফেপে ওঠে মেয়েটার। নুহাকে মনে পড়ে, ও এখানে থাকলে ঠিক কিছু না কিছু করতো। ওকে যে কেন এত নরম বানানো হলো, দুনিয়াতে নরম হওয়ার বোবা হওয়ার সমান। এরা না পারে লড়তে, না পারে কিছু বলতে। শরীফ বলল,
আমার নামে কিন্তু তালভের স, হ্যাঁ, আবার দন্তস্ব দিও না। বাকিরা মজা পেয়ে গেল, হেসে উঠলো খিলখিলিয়ে। অথচ এত কান্না পেল পুষ্পিতার। সাইফুল বলল, ও হ্যাঁ, নিচে তোমার নামটাও লিখে দিও কিন্তু। পুষ্পিতার মন চাইলো এটার গালেও একটা কষে থাপ্পড় মারতে, কিন্তু আজকে কি মেয়ের ওই সাহস আছে? আজকে তো পাশে তীব্র স্যার নেই। পুরো নাম লিখবে না অর্ধেকটা? হঠাৎ পুরুষালী কণ্ঠ তার তপ্ত বাতায়ন ছিঁড়ে খুঁড়ে এলো। চকিতে পিছু খুলল সবাই। এই স্বর পুষ্পিতা চেনে, চেনে তার মালিককেও। মেয়েটার মৃগ নেত্র সবেগে ঝলমলিয়ে ওঠে, ঠোঁট দুটো রাতারাতি ভিড় করলো স্বস্তির সুরসাল হাসি। তীব্র এগিয়ে আসে, বড় দম্ভ তার হাঁটার গতিতে। এসে ঠিক পুষ্পিতার পাশে দাঁড়ালো। শরীফরা মিয়ে এলো সহসা। সব্যস্ত সালাম ঠুকলো সবাই। তীব্র সুচালো চোখে এক একজনকে দেখে নেয়। ফটাফট প্রশ্ন করে, কোন ইয়ার? সাইফুল মিনমিন করে জানালো, ফাফা ফাইনাল ইয়ার, বাংলার ডিপার্টমেন্ট। কি করছিলে এখানে? ওরা চোরা চোখে একে অন্যের মুখ চাওয়াচাওয়ি করছে। তীব্র নিজেই বলল, র্যাগ দিচ্ছিলে তাই তো? অচিরেই মাথা নোয়ালো সকলে। এই কলেজে আবার র্যাগ? পড়াশোনা রেখে তাহলে এইসব করো সারাদিন? শরীফ বলল, সরি স্যার। তীব্রের আওয়াজ শানের ন্যায়। ডোন্ট সে সরি টু মি, সে সরি টু হার। একটা জুনিয়র মেয়েকে সরি বলতে বেশ গায়ে লাগলো হেনার। মুখ খুললো কিছু বলতে, সহসা দারাজ কণ্ঠে চেঁচিয়ে উঠল তীব্র, সে সরি। হ্যাঁ না, একা নয়, পাশে দাঁড়ানো পুষ্পিতাও সমান কেঁপে উঠল। সে বলে দিল ঝটপট সরি। এরপর একে একে সবাই তীব্র আদেশে ছুট। আর কখনো কাউকে র‍্যাগ দিতে যেন না দেখি। মাথা কাত করলো সবাই। তীব্রর কথা শেষ হয়নি, ফের সাজালো, এই মেয়েটার চারপাশেও তোমাদের যেন না দেখি। আই সোয়ার খুব খারাপ হবে তাহলে। তীব্র আঙ্গুল উচালো। নীরব শাসনের তপ্ততায় ওরা ছাই হলেও বিস্ময় স্তম্ভিত হলো পুষ্পিতা। কোটর ছাড়লো তার সবটুকু জড়ভূতি ভাব। তারপর মাথা নুইয়ে চলে গেল ওরা। শরীফ যেতে যেতে একবার পুষ্পিতার দিকে যায়। ভাবলো, আজ স্যার এসেছে, সব সময় তো আর থাকবে না। নজর যখন লেগেছে কথা তো বলবেই। এক কদম বাড়ালো। তীব্র তক্ষুনি ডাকে, দাঁড়াও। তীরস্থ বেগে দাঁড়িয়ে পড়লো শরীফ। কিছুটা ভয় জাগলো মনে। তার জানা মতো এই লোক নতুন এসেছে, ফোরকান সাহেবের ভীষণ ক্লোজ। এমন সাদামাঠা কলেজে এরকম বলিষ্ঠ দেহের একজন শিক্ষক 4 বছরে এই প্রথম দেখেছে শরীফ। ঘুরে চাইলো সে নম্র স্বরে, জি স্যার। তীব্র নিজেও পিছন ঘুরে মুখোমুখি হলো। তোমার নাম? ছেলেটা বিক্ষিপ্ত বিভ্রান্ত। শরীফ হাসান। তীব্র মুচকি হেসে বলল, সবে ফাইনাল ইয়ার, এখনো লাইফ অনেক দূর বাকি। তোমার চোখ দেখে আমার এই মুহূর্তে যা মনে হচ্ছে, মানে এই মুহূর্তে তুমি যেটা চাইছো সেটাই কলেজ পার হতে হতে ভুলে যেও, না হলে বেশ দুর্ভোগ আছে তোমার কপালে। শরীফ কিছুই বোঝেনি এই মুহূর্তে কি চাইছে ও। পুষ্পিতার সাথে সন্ধি করার কথা ছাড়া অন্য কিছু ভাবেনি তো। স্যার কি এই মেয়েকে নিয়ে ইঙ্গিত দিলেন? শরীফ তীব্রর প্রস্তর সম মুখটায় চেয়ে থাকলো কিঞ্চিৎক্ষণ। চাহনি পরিচ্ছন্ন বিভ্রম। তীব্র সাদাটে চিবুকের পোক্ত ভাব, অথচ পোড়া ঠোঁটের চমৎকার হাসি। বলল, যাও, যেটা বলছি মাথায় রেখো। আমার কথা শুনলে তোমারই ভালো, না শুনলে আমি আবার কখন খোলস ছেড়ে বেরিয়ে আসি বলা যায় না। শরীফ এবারেও হতবুদ্ধি, পুরোটা মাথার উপর দিয়ে গেছে। কিসের খোলস, কার খোলস? তবে মন বলল এখানে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা ঠিক হবে না। ভদ্রের মতো একপাশে মাথা হেলিয়ে চলে গেল ছেলেটা। তীব্র সেদিকে চেয়ে থাকে, শতনু আদর লালচে চোখ দুটোতে জল জ্বলে ক্রোধ। বিড়বিড় করে বলে, মা বাচ্চা আমার ভীতু মেয়েকে লাইন মারতে চায়? কত বড় কলিজা! আর একটু বাড়াবাড়ি দেখলে হাত ঢুকিয়ে তোর কলিজা বাইরে নিয়ে আসবো। কুত্তার বাচ্চা কোথাকার! এত স্বল্প আওয়াজ বিমূর্ত হয়ে থাকা পুষ্পিতার কানে যায়নি। মেয়েটার বিস্ময় পাল্টে এসেছে ঘোরের জাদুতে। পরপরই সেই চাহনি দুটো আপ্লুত হলো। শক্ত মানবের শক্ত পিঠের দিকে চেয়ে চেয়ে শত কৃতজ্ঞতায় লুটপাট করলো নিজেকে। হেসে কিছু বলতে যাবে তখন ওই ঘুরে চাইলো তীব্র। তেজি চোখ দুটোকে তাক হতেই পুষ্পিতার ঠোঁট বন্ধ। গিলে নিল কথার বান। তীব্র খ্যাক করে বলল, তোমাকে বলেছিলাম না ছুটির পর আমার সাথে যেতে, তাহলে একা বেরিয়ে যাচ্ছিলে কেন? পুষ্পিতা তাজ্জব বনে গেল। এই কথা কখন বলেছেন স্যার? সে মনে করার চেষ্টা চালায়। না, বলেননি তো। মিহি কণ্ঠে বলল, এরকম কিছু তো বলেননি স্যার। তীব্র থতমত খেলো। তাই তো, এমন কিছু তো ও বলেনি। চেহারায় গাম্ভীর্যের দাপট বজায় রাখলো তাও। ভারী কণ্ঠে বলল, ঠিক আছে ঠিক আছে, বলিনি তো কি, এখন বলছি, এরপর আমাকে ছাড়া একা একা কোথাও যাবে না।
পুষ্পিতার হ্যাঁ না শোনার অপেক্ষায় সে রইল না, নির্দেশ দিয়ে সোজা হেঁটে গেল। মেয়েটা নির্বোধ বনে চেয়ে রইল শুধু। কোথাও গেলে স্যারকে নিয়ে যাবে, এটা কেমন কথা, মানুষ ভাববে কি। কানাডায় তখন অনেক রাত, মনের সুখে টিভি দেখছে পলাশ, মিথিলা পাশেই শুয়ে বিশালাকার ব্ল্যাঙ্কেটটা পেঁচিয়েছে গায়ে। এসির ভলিউম কমাতে কমাতে পলাশ রুমটাকে হিমালয় বানিয়ে ফেলেছে। শীতে তার কাঁপুনি ওঠার জোগাড় হয়েছিল প্রায়। একটু আগেই ভরপুর কেঁদেছে মেয়েটা, খিদেতে শুকনো চিপস চিবিয়েছে বসে বসে। বাঙালির পেট, বিদেশে এলেও ভাত না হলে চলে, কিন্তু আজকে আর টাটুর শব্দ মিথিলা করেনি। পলাশ যে সাংঘাতিক রকমের ঘাটতারা ছেলে বুঝতে বাকি নেই। এ কয়দিনে ঢের শিক্ষা হয়েছে। সে রাবিহীন গো ধরে রইল। ভাতে পানি ঢেলেছে তো ঠিক আছে, কি হবে একবেলা না খেলে, মরে তো আর যাবে না। পলাশ টিভি দেখতে দেখতে এক পল চাইলো ওর দিকে, একটু কাছে ঝুঁকে দেখলো মিথিলার ভারী নিঃশ্বাস পড়ছে। আহারে, না খেয়ে ঘুমিয়ে গেল। এ যাত্রায় মায়া হলো ওর, ডাকতে চেয়েও গুটিয়ে আনলো হাত। না থাক, এই মেয়েটা অতিরিক্ত বেয়াদব। বাপ মা যে বড় হওয়ার পর বিন্দু মাত্র ভালো শিক্ষা দেয়নি, সে তো প্রতি কথায় বোঝা যায়। স্বামী হিসেবে মানে না, সম্মান দেয় না। লাট সাহেবের বেটি, উনি রাঁধবেন না, কাজ করবেন না, খালি গিলবেন, শপিং করবেন। বড় আরামের স্বপ্ন দেখে যে ওকে বিয়েটা করেছিল পলাশ জানে। নাও সোনা, এবার আরাম করো, থাকুক না খেয়ে, ডাকতে গেলে ভাব নেবে মাথায় চড়ে বসবে। আচমকা পলাশের ফোন বেজে ওঠে, ভাইব্রেট হচ্ছে, ভিডিও কল দিয়েছে কেউ একজন। ওর টেবিল থেকে হাতে ফোন আনলো হাতে, স্ক্রিনে শ্বশুরের নাম্বার দেখে এত বিরক্ত হলো, উফ, এই লোকটাও না সারাদিন কল দিয়েই যাচ্ছে। আর যখনই ধরবে মেয়েকে যায়। এর কি মেয়ের খোঁজ নেওয়া ছাড়া কোনো কাজ নেই? অফিসের কাজগুলো কি করে, করে না? পলাশ সচকিত একবার ঘুমন্ত মিথালাকে দেখে নেয়। অজগরের মতন শুয়ে আছে দেখো, কোনো নড়চড় নেই। ও আলগোছে পাশ থেকে নেমে গেল, অন্য রুমে এসে দৌড় চাপালো। কল রিসিভ করতেই খসরুদুলকে দেখা যায়। তিনি একা নন, পাশে সালমা বেগম। পলাশ ঠোঁটে হাসি এনে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল আন্টি, কেমন আছেন? খসরুদুল ডগমগ ভঙ্গিতে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি কেমন আছো? জি ভালো। দুপুরে ফোন করেছিলেন, এত ব্যস্ত ছিলাম ধরতেই পারিনি। পরে যে কল ব্যাক করবো মনেও ছিল না। কিছু মনে করবেন না। না না, সমস্যা নেই, বিদেশে কত ব্যস্ততা তোমার, বুঝি আমরা। আন্টির শরীর এখন কেমন আছে? সালমা বললেন, এই তো ভালো আছি, তা মিথিলা কোথায়? পলাশ ভেতর ভেতর বেজায় বিরক্ত হলো। এরা কল দিলেই শুধু মেয়ে মেয়ে করে, আর মেয়েটা সারা দিন করে আরাম আরাম। কিন্তু বিগত দিনে মিথিলার সাথে ও যা করেছে, আর মেয়েরও যা স্বভাব, বাপ মাকে পেলেই সব গড়গড় করে নালিশ করে দিবে। তখন আবার যা ইচ্ছে তাই কাণ্ড হবে আরেকটা। এসব নিয়ে ঝামেলা পোহানোর মতো ফুরফুরে মেজাজ এখন ওর নেই। বিস্তর হেসে মিথ্যে বলল, আসলে আপনার মেয়েকে তো চেনেন, এখানে এসে একদণ্ড ঘরে থাকে না। আমাদের অ্যাপার্টমেন্টেরই একটা বন্ধু জুটিয়ে ফেলেছে, দিনরাত তার সাথে ঘুরে বেড়ায়। আজকেও গিয়েছিল বাইরে, ফিরলো এই কিছুক্ষণ আগে। টায়ার্ড তো, ঘুমাচ্ছে। খসরুদুলের মনটা খারাপ হয়ে গেল। স্বর নিভিয়ে বলল, আপনি বলে ডেকে দিই, কাঁচা ঘুম তাতে কি, ডাকবো? উনি বললেন, না না থাক, ঘুমাচ্ছে যখন বিরক্ত করার দরকার নেই, ঘুমাক। তা খেয়েছো তুমি? জি। সালমা বললেন, আমার মেয়েটা সংসার করতে পারছে বাবা, ও আসলে কখনো কোনো কাজ করেনি তো, একটু শিখিয়ে পড়িয়ে দিও, ঠিক পারবে। কথাগুলো পলাশের মনোপুত হলো। প্রসন্ন চিত্রে কিছু বলতে যাবে তখনই খোরশেদুল বিরোধাভাস করে উঠলেন, কেন, মিথিলা কাজ করবে কেন? বিদেশে কি কাজের লোকের অভাব আছে? পলাশ কি মিথিলাকে খাটাবে নাকি? ও তো এতদিনে একটা কাজের লোক রেখেই দিয়েছে, তাই না বাবা? সাথে দাঁত মেলে হাসলেন ভদ্রলোক। এপাশে নিজের দাঁত চেপে ধরল পলাশ। এই বেটাই মেয়েটাকে নষ্ট বানানোর আসল কারিগর। মেয়েকে দিয়ে কাজ করানো যাবে না, নিজের বউকে কি আয়েসে রেখেছে? তার হাতের রান্না খায় না? ফের হেসে হেসে বলল, হ্যাঁ হ্যাঁ তাই তো। তা বাবা, মিথিলাকে কি ওখানকার সিম নিয়েছে? পলাশের উত্তর তৈরি না, আসলে ও খুব তাড়াতাড়ি নতুন ফোন নেবে, তাই ভেবেছে যে একসাথে সিম কিনবে আর কি। আর আপনারা এত ভাববেন না আঙ্কেল, মিথিলা এখানে ভালোই আছে। সে তো অবশ্যই, আসলে আমার ওই একটা মাত্র মেয়ে তো, মন মানে না বাবা। তার উপর প্রায় মাস হতে চললো ওর গলা শুনিনি, চিন্তা তো হবেই বলো। পলাশ মুখ ভার করে বলল, আসলে আঙ্কেল কি যে বলবো, আপনারা ওকে এত দেখতে চান, কথা বলতে চান, ও কিন্তু আপনাদের কথা তেমন মনেও করে না। আমি তো মাঝে মাঝেই বলি যে আমার ফোন থেকে কল দিয়ে কথা বলো, বলে যে না, ইচ্ছে করছে না, থাক, পরে বলবো। আসলে আপনাদের খারাপ লাগবে বিধায় বলতে চাইনি, তাও বললাম আর কি।
খসিদুলের হাসিটা মুছে গেল। আত্র চোখে স্ত্রীর পানে চাইলেন। সালমা মৃদু হেসে বললেন, ও আসলে ছেলে মানুষ তো, সবে একটা নতুন দেশে গেল, একটু ঘোরাফেরা শেষ হলেই ঠিক বাবা মায়ের খোঁজ নেবে দেখো। আচ্ছা বাবা, রাখি আজ। একটু খেয়াল রেখো কেমন। ভালো থেকো। জি নিশ্চয়ই। আসসালামু আলাইকুম। লাইন কেটে ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেললো পলাশ। কতগুলো মিথ্যে বলল এই 10 মিনিটে, উফ, বিরক্তিকর। এপাশে বসে খসিদুল নিলেন নিশ্চিন্তের শ্বাস। মেয়েটা একটু ছটফটে, রংচঙে দেশ দেখেছে তাই বিভোর হয়ে আছে। সময় হলে ঠিকই খোঁজ করবে বাবার। ঠিকই বলেছে সালমা। তিনি হাসি হাসি চেহারায় স্ত্রীর দিকে দেখলেন, বললেন, আর যাই বলো, জামাইটা কিন্তু লাখে একটা পেয়েছে তাই না? কত বিনয়ী সভ্য দেখলে মেয়ের অনেক খেয়াল রাখে, বোঝাই যায়। সালমা বেগম মাথা নাড়লেন শুধু। ভিতর ভিতর চিন্তায় ভুগছেন তিনি। কেন যেন মনে হচ্ছে মধ্যে কোনো গোলমাল আছে। এই এতদিনে যতবার কল দিয়েছেন, পলাশ কিছু না কিছু বলে মেয়েটার সাথে কথা বলতে দেয়নি। ঘুমাচ্ছে, গোসল করছে, বাইরে গিয়েছে, এসবই থাকে শিরোনাম। আচ্ছা, এগুলো কি সত্যি ঘটে নাকি সব বাহানা? মায়ের মনটা দুশ্চিন্তায় কামড়ে ধরল। মুখখানা তেমন ডুবে গেল তিমিরে। তাও তো মিথিলার খোঁজ জানেন, কেমন আছে শুনতে পারেন, কিন্তু অন্য মেয়েটা না জানি কোথায় আছে, কেমন আছে, কি দশায় আছে এখন। ওর সাথে কি আর কোনোদিনও দেখা হবে না? কাছের দরজা আলতো হাতে ঠেললেন আবুল। উকি দিয়ে খুব বিনয়ে শুধালেন, আসবো স্যার? জামশেদ সদ্য আয়োজন করেছেন বিশ্রামের। মাথায় এলিয়ে চেয়ারে দুদণ্ড চোখ বোজার মধ্যেই বাদ সাধলেন আবুল। ভদ্রলোক বিরক্ত হন, সোজা হয়ে বসে ফোঁস করে সার ছেড়ে বললেন, এসো। আবুল ততস্থ ঢুকলো ভেতরে। তেমন ব্যস্ত ভঙ্গিতে সালাম ঠুকে এলেন আবার, সরি স্যার, এমন সময় আপনাকে বিরক্ত করতে চাইনি, কিন্তু খবরটা না দিলেও তো নয়, তাই এক্কেবারে ছুটতে চলে এসেছি। জামশেদের সরল ভুরুতে ভাঁজ বসলো। কি হয়েছে? আবুলের চোখে মুখে ততোধিক উৎকণ্ঠা। জানালেন, কি আর হবে স্যার, আজিমপুরের যে জায়গাটা পছন্দ করলেন আপনি, ওই যে সেদিন কথা বলে এলাম, একবার তো এখন এই দামে দিতে চাচ্ছে না, প্রতি শতাংশে 1 লাখ করে বাড়িয়েছে। জামশেদ খেকিয়ে উঠলেন, মানে? বললেই হলো, এটা কি মগের মূল্য নাকি? মিনমিন করে জানালেন আবুল, ইয়ে স্যার, এটা আমার কথা নয়, এক্কাবারই ফোন করে বলেছে। ফুঁসে উঠলেন জামশেদ, এত বড় স্পর্ধা ওর! সামান্য ঠিকাদারি কি না স্বরাষ্ট্রমন্ত্রীর কথার উপর দিয়ে যায়? আমি যখন শতাংশের দাম ঠিক করে এসেছি তখন আমি ওই দামেই নেব। আবুলের কণ্ঠে উদ্বেগ। সেটা তো আমিও বলেই এলাম স্যার, কিন্তু ও বলেছে আপনি জোরাজুরি করলে মিডিয়াকে জানিয়ে দেবে। জামশেদ রাগে থরথর করে উঠলেন। বসা থেকে দাঁড়িয়ে গেলেন ক্রোধে। মুখবয় খেয়াল করতে আবুল প্রস্তাব ছুড়লেন, স্যার আপনি বললে লোক পাঠাই, বড্ড বার বেড়েছে, ভেঙে দিয়ে হাড়গোড়, কি বলেন? জমশেদ নিমরাষ্ট্র কামড়ে ডুব দিলেন ভাবনায়। আজিমপুরের ওই জায়গাটা মেইন রোডের পাশে। জায়গার দাম উনি যা বলে এসেছিলেন একবার তো মেনেই নিলেন। যদিও ওতে লস হতো ওর, কিন্তু মন্ত্রীর উপর দিয়ে কথা বলে লাভ লস দেখার মতো ভুল সে করেনি। তাহলে ফট করে এখন সাপের মতো মাথা তুলছে কেন? প্রতিপক্ষের কারো উস্কানি ছাড়া মামুলি লোক এমন করবে কিনা সন্দেহ। কি করা উচিত হবে এখন? গন্ধটা যে অনেক ভেতর থেকে আসছে জমশেদের রাজনৈতিক মস্তিষ্কে বুঝে নিতে বাকি নেই। এর পিছনে মূল হোতাকে সেটা না জেনে এক্ষুনি এক্কেবারে গায়ে হাত দেওয়া বোকামো হবে। নিশ্চয়ই তার এমন ভুল চালের অপেক্ষাতেই বসে সে লোক। কোনোভাবে নিজের নাম উঠে এলেই সব শেষ। না না, এসব তো করা যাবে না। বরং এমন কিছু করতে হবে যাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একবার সুরসুর করে কম দামে জমি বেচবে, আবার তার নাম শুনলেও লাফিয়ে উঠবে ভয়ে। আবার সেটা লোককেও জানানোর মতো প্রমাণও থাকবে না। হাত পা ভাঙলে সেসব প্রমাণ তো এগিয়ে দেওয়া যায়। হাত পা ভাঙলে সেসব প্রমাণও তো এগিয়ে দেওয়া হচ্ছে। নিজের মতো ছক কষে মাথা নাড়লেন জামশেদ। মেজাজ শান্ত করে বসলেন চেয়ারে। প্রথমেই মাথায় এলো তীব্রর কথা। এই কাজ ওকে দিয়ে করাতে হবে, এবং পুঙ্খানুপুঙ্খু মাস্তানিতে তার ছেলের ন্যায় ধূর্ত কেউ নেই। টেবিলে হাতে সশস্ত্রে মোবাইল ফোন তুলতে গিয়েও থামলেন জামশেদ। আবুল সামনেই দাঁড়িয়ে, চোখ জোড়ায় বিভ্রান্ত, প্রশ্নসূচক চাহনি। এই লোক তার অ্যাসিস্ট্যান্ট, কিন্তু তবুও ওনার সামনে তীব্রর সঙ্গে এইসব সিক্রেট আলাপ আলোচনা করেন না জামশেদ। যেখানে জীব দিয়ে জীব দাঁতকে বিশ্বাস করে না, সেখানে আবুল তো কোন ছাড়। সব থেকে বড় কথা, অভদ্র ছেলে তো আজকাল ফোন ধরে না। কয়বার যে মুখের উপর লাইন কেটে দিয়েছে, অথচ যাওয়ার সময় কি বলে গেল, আপনার যখন লাগবে ডাকবেন, চলে আসবো। আর এখন
কি চালাকি, বাপকে ঘোল খাওয়ানো। জামশেদের ভাবুক মুখখানা চশমার উপর দিয়ে মেপে নিলেন আবুল। নিজের প্রভভক্তি প্রকাশ করলেন নরম সুরে। কাকে ফোন করতে হবে স্যার? আমায় বলুন, আমি করছি। আপনি আবার শুধু শুধু কষ্ট করবেন কেন? জামশেদের উত্তর তৈরি। ব্যক্তিগত ফোন কল। তীব্রর সাথে একটু দরকার ছিল। হঠাৎ মনে পড়লো সে তো এখনো কলেজে বোধহয়। বলতে বলতে চোখ ঘুরিয়ে দেয়াল ঘুরিতে দেখে নিলেন। তীব্রর নাম শুনতে ভিতর ভিতর মেজাজখানা খিচড়ে গেল আবুরের। সঙ্গে সঙ্গে মনে পড়লো অসভ্য ছেলের চর খেয়ে চেয়ারের উপর নিজের উল্টে পড়ার কথা। ইজ্জতে থাবা বসলো যেন। একটু চুপ থেকে নিজেকে সামলালেন আবুল। রয়েস হয়ে বললেন, স্যার, আপনি যদি অভয় দেন একটা কথা বলতে পারি? বলো। ইয়া মানে ছোট ছাড়া আজ কতগুলো মাস হয়ে গেছে গাজীপুরে আসছেন। ওখানে যাওয়ার পর থেকে আপনি কি কোনো খোঁজ নেননি ওনার ব্যাপারে? জামশেদ বললেন, নিয়েছি। কলেজে রেগুলার যাচ্ছে, ছাত্রছাত্রী পড়াচ্ছে, ভালো লেগেছে শুনে। আবুলের খটকা বাড়ল। উৎকণ্ঠিত হয়ে বললেন, কি বললেন স্যার? ছোট স্যার কলেজে পড়াচ্ছেন এখন? তেমনই তো শুনলাম। কেন বলো তো? না মানে স্যার, আমার কাছে পুরো ব্যাপারটাই কেমন যেন ঘোলা ঘোলা লাগছে। আপনার যে ছেলে সারাদিন বাড্ডার মোড়ে জিপ নিয়ে পড়ে থাকতো, বন্ধু বান্ধব নিয়ে রাত বিরাতে ক্লাবে ক্লাবে ঘুরতো, বাড়িতে ফিরতো গলা অব্দি মদ গিলে, অলিতে গলিতে বিট্টু মাস্তান নামে যার কুখ্যাতি, সে হঠাৎ একটা কলেজের শিক্ষক হতে অত দূর গিয়েছে। এটা নিয়ে আপনার কোনো সন্দেহ হচ্ছে না স্যার? এর ভিতরে অন্য কোনো রহস্য আছে কিনা? সবকিছু ঠিকঠাক চলছে কিনা? আমার মনে হয় আপনার এ বিষয়ে একবার জোরদার খোঁজ নেওয়া উচিত। আপনি বললে আমিও নিতে পারি। জমশেদ তো চোখ নাক গুটিয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ। যতই বাপ ছেলের নীরব দ্বন্দ্ব চলুক, উনি তো পিতা। নিজের ছেলের নামে আমক সদ্যগুলো কোনো বাবাই শুনতে চাইবে না। খুব রেগে বললেন, তোমার ডিউটি আমার উপর আবুল। আমার ছেলেকে নিয়ে এত তদন্ত করতে তোমাকে কে বলেছে? এসির বাতাস বোয়া ঝিমঝিমে কক্ষে জমশুদের কণ্ঠস্বর আরো দ্বিগুণ ভারী শোনায়। আবুল ঘাবড়ে গেলেন। মাথা নামিয়ে বললেন, সরি স্যার। সরির কিছু নেই। এটা তোমার ভুল নয়, এটা তোমার দিষ্টতা। আর কোনোদিনও যেন তীব্রর ব্যাপারে এভাবে নাক গলাতে না দেখি। ভদ্রলোক নিয়ে যান। যুক্তিকক্তের যুক্তি তর্কের সুযোগ হারিয়ে দাঁড়িয়ে থাকেন পারাস্ত বেশে। বাপ ছেলের তো গদগদ সম্পর্ক নয়, যথেষ্ট খাপ ছাড়া। সেজন্য ঝোপ বুঝে কোপাতে গিয়ে নিজেই ফেসে গেলেন। জমশেদ গভীর বনে শুধালেন, আর কিছু বলবে? দুপাশে মাথা নাড়লেন আবুল। এসো তাহলে। ওই ব্যাপার নিয়ে কি করবেন বললেন না যে স্যার? জানাবো। যাও। কালো মুখে ঘুরে হাঁটা ধরলেন আবুল। নিজের প্রতি ভীষণ রকম মেজাজ খারাপ হলো বই কি। কি দরকার ছিল আগ বাড়িয়ে এসব বলা? স্যারের চোখে ভালো হওয়ার বদলে হিতে বিপরীত ঘটে গেল। উফ। আবুল বেরিয়ে গেল। জামশেদ ফের পিঠ হেলিয়ে দিলেন কেদারায়। ব্যাপারটা নিয়ে তার যে খচখচ লাগছে না বা লাগেনি তা নয়। আবুলের কথায় আরো প্রকট হলো এই যা। সত্যিই তো, ওখানে কি এমন মৌচাক পেল তীব্র, যার জন্য বাড্ডাতে পায়ে রাখতে চাইছে না? আর সব ছেড়ে ছুড়ে ওখানে গেলই বা কেন? জামশেদ খবর নিয়েছেন বাড্ডায় তীব্র দলবল এখন আর বসে না। হুট করে সব নাকি উৎখাত হয়ে গিয়েছে। কে উৎখাত করলো? অন্য কেউ না তীব্র নিজেই? জামশেদের মস্তিষ্কে প্রশ্নে ভর্তি হয়ে যায়। সবকিছু এলোমেলো লাগে। নিজের ভাগ্যের উপর মেজাজ বিগড়ে যায় সাথে। কোথায় এখন ব্যবসা বাণিজ্যে ছেলেকে বুঝিয়ে দিয়ে আরাম করবেন তা না, উল্টো সেই নবাবজাদার পেছনে এখন গোয়েন্দা লাগাতে হবে। না, ব্যাপারটা সাধারণ বলে মনে হচ্ছে না। কলেজে শিক্ষক আদৌ মন থেকে হয়েছে কিনা একটা খোঁজ নিতেই হবে এবার। কলেজ বাদ দিয়ে ওর জীবনের ওপর নজরদারি করতে হবে। কোথায় যায়, কি করে, সব জানা চাই। বলা তো যায় না কেঁচো খুঁড়তে গিয়ে যদি কেউটে বেরিয়ে আসে। পুষ্পিতা ভীষণ রকম দোটানায় পড়েছে। তীব্রর পাশাপাশি সিটে বসে একবার লজ্জা লাগছে, একবার অস্বস্তি হচ্ছে। অন্য সময়ের মতো কোনটায় ঠিকঠাক নুয়ে যেতে পারছে না। লজ্জার কারণ অতীতে তীব্রর ঘটিয়ে আসা ঘটনাগুলো। অস্বস্তির কারণ তনুজা। সে মেয়ে স্যারের জন্য এত পাগল জানার পর পুষ্পিতার কেন যেন কিছু ভালো লাগছে না। সব রংচটা দেয়ালের ন্যায় ঠেকছে। ও মেরুদণ্ড সোজা করে বসে থাকার প্রয়াস চালায়, বুকের উচাটান সামলাতে চায় শক্ত হাতে। হঠাৎই ড্রাইভিং এ ব্যস্ত তীব্র সিটি বাজিয়ে উঠল। কালচে উষ্টপুট গোল করে সুর তুলেছে গানের। ভরা স্বরে দারুণ তাল। শাহরুখ খানের সেই तुझे देखा तो ये जाना सनम प्यार होता है दीवाना सनम अब यहाँ से कहा जाए हम तेरी बाहों में
মার যায় হাম। পুষ্পিতা চমকে তাকায়। স্যার গান গাইছেন? তাও এই গান? সেদিনের সেই চ্যালেঞ্জ দিবি না শালা। মারকুটে গান চালানো তীব্রর সাথে আজকের এই রোমান্টিক গান গাওয়া তীব্রকে পুষ্পিতা গুলিয়ে ফেলে। মাথার পরপর মাথায় ভিড়ে নতুন কোনো ভাবনা। হঠাৎ এই গান গাইলেন কেন স্যার? কি অর্থ এর? কোনোভাবে কি ওকে শোনাতেই? পুষ্পিতার বক্ষস্থলে তুলপাড় ঘটে না আজ, বরং থমকে থাকে সবকিছু। স্যার কি সত্যিই ওকে পছন্দ করেন? মেয়েটা মাথা নুড়ালো। খুশি হবে নাকি কি করবে সন্দিহান সব। শিক্ষক পছন্দ করলে ছাত্রীর কি খুশি হওয়া উচিত নাকি দুঃখ পাওয়া উচিত? প্রেম সম্পর্কে আনাড়ি পুষ্পিতা কোনো সিদ্ধান্ত যেতে পারল না। ঠোঁটে টিপে এক পল চোখ তুলে তীব্রর দিকে চাইল শুধু। মানুষটা ফিরল তখনই। পাশে বসা এক রূপসীর বিস্মিত বিভ্রমে চুবানো নজরে সন্ধি হলো সহসা। বিব্রত হওয়ার বদলে হাসলো তীব্র, সাথে ডান ভুরু উচালো। সেই হাসি এত সুন্দর, পুষ্পিতার দু চোখ ছাপানো বিস্ময়ে রাতারাতি বিমোহ নেমে আসে। সব ভুলে তীব্রর মুখের দিকে চেয়ে থাকতে ইচ্ছে হয়। পুষ্পিতা ইচ্ছেকে প্রাধান্য দিল আজ, কিংবা হাজার যুদ্ধ করেও চোখ সরাতে পারে না। তীব্র সুদর্শন ঠিক আছে, কিন্তু আজকের এই দর্শনের সৌন্দর্য যেন কয়েক গুণ ধারালো। যেই শানে পুষ্পিতার একটু আগের অস্তিত্ব ছিন্ন ভিন্ন হয়ে যায়। আর এই যে হাসলো তীব্র, সে হাসি যেন শতকোটি ঐশ্বর্য ঘেরা। পুষ্পিতার কি হলো ও নিজেই জানে না। শুধু মনে হচ্ছে এমন চেয়ে থাকতেই শান্তি, এমন মুগ্ধ হওয়াতেই সব সুখ। নারীর হাসিতে পান দেওয়া পুরুষ আছে কিনা না জানে না, আছে কি না কে জানে, কিন্তু এমন পুরুষের হাসিতে পান দেওয়া, এ যে বহু গুণ গৌরবের। তীব্রর খেয়াল পড়ল পুষ্পিতার হা হয়ে থাকা। ভুরু যুগল বেঁকে গেল অমনি। তীরস্থ চাউনিতে নেমে এলো তীক্ষ্ণতা। মুখের উপর বলল, এভাবে কি দেখছো? পুষ্পিতা থতমত খায়, চোখ নামায় জলদি। না মানে? তীব্রর মুখবিবর হাস্যহীন। পুষ্পিতার অপ্রভাবিত চিত্র কমাতে চেয়েও কিছু বলল না। শুষ্ক গলায় খাকারি দিয়ে শুধালো, ওই ছেলেটাকে তুমি চেনো? প্রসঙ্গ ঘুরে যাওয়ায় মনে মনে হাঁপ ছাড়ল পুষ্পিতা। স্যার তবে কিছু মনে করেননি। জবাব দিল বিলম্বে, শরীফ হাসান ছেলেটা, যাকে শেষ দিকে বকলেন। সঠিক উত্তর। অথচ তীব্র এমন ভাবে চাইলো যেন পৃথিবী উল্টে গেছে। হুট করে ব্রেক কষলো গাড়িতে। পুষ্পিতা অপ্রস্তুতিতে ঝুঁকে যায়, ভোরকে তাকায় ওর দিকে। তীব্র সরু নাকটা জোয়ারের মতো ফুলতে দেখা গেল। মেয়েটা ঘাবড়ে গেল তাতে। মিনমিন কণ্ঠে বলে, আমি কিছু কি ভুল বলেছি স্যার? তীব্রর কণ্ঠে তেজ। এর মধ্যে ছেলেটার নামও মুখস্থ করে ফেলেছো? পুষ্পিতা চোখ বড় করলো। না না, মুখস্থ করবো কেন? তখন শুনেছিলাম তাই মনে ছিল। তীব্র সুচালু নেত্রে চেয়ে, একবার শুনে মনে রেখেছো কেন? কোনো ইন্টারেস্ট আছে ওর উপর? প্রশ্ন ছুড়ে অপেক্ষায় রইল সে, ঠিক যেন ডোবার মাঝে ছিপ ফেলে রাখা বড়শির মতো। দাঁত খিচে ভাবলো, একবার শুধু শুনি। হ্যাঁ, তোমাকে কি করব জানি না, তবে ওটাকে আজকেই পিষে ফেলবো মাটিতে। পুষ্পিতা জিভ কাটলো সবেগে। ছি ছি, কি বলছেন? ওনাকে আমি দেখলামই তো আজ। তীব্র শান্ত হওয়ার কথা, কিন্তু হতে পারলো না। তার মেজাজ খুব গুছিয়ে বিগড়ে গেছে। চুপচাপ হুইল ঘোরাতেই দেখেই পুষ্পিতার মুখে আমাবস্যা নামলো। স্যার কি ওকে ভুল বুঝলেন? কি ভাবলেন শরীফ ছেলেটাকে ওর পছন্দ? নিশ্চয়ই রাগ করেছেন খুব। পরপরই প্রশ্ন উঠল মনে, স্যার রাগ করলে ওর কি? এই জবাব পুষ্পিতার কাছে নেই। সত্যিই তো, তীব্র রেগে গেলে তার কিছু হওয়া উচিত না। কিন্তু স্বাভাবিক ব্যাপারগুলো সবসময় স্বাভাবিক থাকে না। কখনো কখনো স্বাভাবিকদের দোলাচলে খেই হারাতে হয়। প্রতাপী হাতে মানুষের হৃদয়কে কবজা করে তোলা। পুষ্পিতারও এখন তেমনই হচ্ছে। যেন এক্ষুনি তীব্রর কাছে সাফাই দেওয়া জরুরি, না হলে ব্যর্থতার ভুবন, বিফল ছোট্ট জীবন। পুষ্পিতা বারবার কিছু বলার চেষ্টা করে, পারে না। জিভখানা ভীষণ রকম দোমনা করে চুপসে থাকে ভেতরে। পরাজয়ের অসহায় ভাবে লেপ্টে আসে চেহারায়। সুরূপার সেই বিধ্বস্ত হয়তো টের পেয়েছে তীব্র। সম্মুখে চেয়ে রেখে ঠোঁট কামড়ে নিঃশব্দে হাসলো সে। গাড়ি ব্রেক যখন গন্তব্য ছয় ছোট করে বলল, নামো। পুষ্পিতার মুখের মেঘ পারল। মনের আনাচে কনাচে ছুটে গিয়ে খুঁটি গেড়ে ঘর বাড়ি বানালো। তীব্রর থমথমে চেহারা অমানিসার তাণ্ডব প্রকট করলো আরো। স্যার সত্যি ভেবে নিয়েছে শরীফ ছেলেটির সাথে ওর কিছু আছে। ইস কি বাজে ব্যাপার। ও গুটি গুটি কদমে নেমে দাঁড়ায়। তীব্র জিভ লক করে নামলো।
পুষ্পিতা নিম্নাষ্ট চেপে পেছনে ফিরল বাড়ি যাওয়ার জন্য। আচমকা চারটে ছেলে হুড়মুড়ে ভঙ্গিতে দৌড়ে এলো কাছে, সমস্বরে চিল্লিয়ে বলল, আসসালামু আলাইকুম। পুষ্পিতা এমনিতেই ভীতু, ভয় ডর তার রক্তে মিশে। চারটে সামর্থ্য যুবক আকস্মিক সামনে আসায় রুগ্ন বুকটা ছট করে উঠল, চিৎকার ছুড়ল নিজেও। ও মা গো! পিছিয়ে যেতে কারো নিরেট বক্ষে পিঠে সংঘর্ষ লাগে, হকচকিয়ে ফিরে চাইলো মেয়েটা। তীব্র সবে দাঁড়িয়েছে এসে, থই থই পাড়া বাড়ে সাঁতার কেটে হাঁপিয়ে ওঠা মানুষ কোনো দ্বীপের দেখা পেলে যেমন ঝলকে ওঠে, পুষ্পিতারও ঠিক সেরকম হলো। এক লাফে চট করে পিছনে গিয়ে দাঁড়ালো তীব্রর। দুর্বল আঙ্গুলগুলো আঁকড়ে নিল ওর বাহুর গোছানো শার্ট, চোখে মুখে শঙ্কা, আতঙ্কিত নজর। অথচ বক্ষের চারিধার জুড়িয়ে গেছে তীব্রর। একবার নিজের বাহু ধরা পুষ্পিতার হাত দেখলো সে, সামনে ফিরে চোখ বুজে গভীর শ্বাস টানলো, আস্তে করে বলল, ভয় নেই, ওরা আমার বন্ধু। পুষ্পিতা হোঁচট খেলো, ওষ্ঠযুগল ফাঁকা করে মুখ তুলল তীব্রর দিকে। পরপর কাচুমচু চেহারার মিরাজদের দিকে তাকাতেই ওরা বিস্তর হাসি ঝোলায় ঠোঁটে। আবারও সেই মিলিত কণ্ঠ, আসসালামু আলাইকুম। পুষ্পিতার মুখটা এইটুকুন হয়ে আসে, এবার ভয় নয় লজ্জায়, কি বোকামিটাই না করে ফেললো। পুষ্পিতার মুখটা এইটুকুন হয়ে আসে, এবার ভয় নয় লজ্জায়, কি বোকামিটাই না করে ফেললো। ইস, কি ভাবলো সবাই। নিভু স্বরে উত্তর দিল সালামের, সরে এসে বলল, সরি, আমি আসলে আপনাদের চিনি না তো, তাই একটু ভয় পেয়ে গিয়েছিলাম। আরমানের কণ্ঠ প্রফুল্ল, কোনো ব্যাপার না, আজকেই তো প্রথম দেখা হলো, আস্তে আস্তে ঠিক চিনে যাবেন। তার মুখ থেকে ভাবি শব্দটা ছিটকে বের হতে চাইছিল, খুব কৌশলে গিলে নিল তাও। কথা শেষে চোখ ফেরালো তীব্রর দিকে, নীরবে জানতে চাইলো, সব ঠিকঠাক বলেছি তো? তীব্র সে জবাব দিল না, পুষ্পিতাকে বলল, ওরা আমার খুব পুরনো বন্ধু, এখানে এসেছে অল্প কিছুদিন, পরিচয় করিয়ে দিই, ও সাফিন, ও মিরাজ, ও আরমান, আর ও মুশফিক। আলাপচারিতার সময় একটু হাসলো মুশফিক, পরপরে আর চোখে সাফিনের দিকে দেখলো। সেদিন তো অত করে বুঝিয়েছিল ওকে, বুঝতে চাইলো পুষ্পিতাকে এত কাছ থেকে দেখে আর তার মতিগতি কি হয়, কিন্তু না, সাফিন হাসছে, কপটটা শূন্য ফুরফুরে হাসি। মিরাজ আগ বাড়িয়ে শুধালো, কেমন আছে? পুষ্পিতা বলল, জি ভালো। আপনি? ভালো, ভালো, খুব ভালো। সাফিন জিজ্ঞেস করলো, পড়াশোনা ঠিকঠাক চলছে তো? জি। তীব্র এবার বলল, এবার বাসায় যাও। পুষ্পিতা বাধ্যর ন্যায় মাথা কাত করলো, চোখের কোনা দিয়ে লম্বা পুরুষটিকে দেখে চলে গেল নিশ্চুপ। সঙ্গে সঙ্গে মুখ ছুটালো মিরাজ, কণ্ঠে হই হই ভাব, ভাই তুই কত এগিয়ে গেছিস, যে মেয়ে সেদিনও তোকে দেখে ভয়ে দৌড়ে পালালো, আজ সে ভয় পেয়ে তোর পিছনে গিয়ে লুকাচ্ছে, মাই গড। চলবে, ইনশাআল্লাহ।